1994 সাল হলেও আমার সাথে শুরু হয় 2011 সাল থেকে। তখন আমি হাই স্কুলের ছাত্র। আমার গ্রামের বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। তাই স্কুলে যাওয়া আসার সুবিধা আর প্রাইভেট পড়ার জন্য আব্বু স্কুলের পাশেই একটা বাড়ি ভাড়া নেয়। পরিবার সহ সেখানেই বেড়ে উঠি আমি। কিন্তু আমার মন পড়ে থাকতো আমার ছেলেবেলার সেই গ্রামের বাড়িতে। সেই 6 কিলোমিটার দূরত্ব যেন আমার কাছে মাঝে মাঝে অনেক বিশাল মনে হতো। আব্বু আমাকে মন খারাপের সময়ে বাড়িতে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেন। বৃহস্পতিবার আসলেই সকালে আব্বু আম্মু চলে যেত গ্রামের বাড়িতে, আর আমি ক্লাস শেষ করে আমার সাইকেল নিয়ে গ্রামের পথে রওনা দিতাম। বেশ ভালোই কাটছিল আমার সময়গুলো। আমার গ্রামের বাড়িতে যাওয়ার ছিল 2টি রাস্তা, একটা নদীর এপার দিয়ে আর একটা নদীর ওপার দিয়ে। বর্ষার মৌসুমে যখন ছোট্ট আলাই নদী কানায় কানায় পূর্ণ থাকত, তখন আমাদের নদীর এপার দিয়েই বাড়ি থেকে বাজারে যাতায়াত করতে হতো। আর শীতকাল শুরুর পরপরই নদীর পানি কমতে কমতে তা একেবারে শুকিয়ে যেত। তখন গ্রামের সবাই নদীর ওপার দিয়েই চলাচল করত, কারণ নদীর ওপারের রাস্তাতেই আমাদের বাড়ি থেকে নয়াবন্দর বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, আর এর মাঝে অন্য কোনো বাড়ি ঘর ছিল না। নদীর এপার দিয়ে যেতে হলে রাস্তার এক পাশে বয়ে চলা ছোট্ট আলাই নদী, আর অপর পাশে বিশাল বড় ধান ক্ষেত। বাজার আর আমার বাড়ির মধ্যবর্তী জায়গায় অনেক বছরের শ্মশান ঘাট। রাস্তার ওপরেই নদীর পাশে ঘাস লতা পাতা কেটে চিতা সাজিয়ে মানুষ পোড়ানো হয় সেখানে। যতক্ষণ চিতা সাজানো হয়নি ততক্ষণ লাশ এনে রাস্তার উপরে রেখে দেয়া হয়। বাজারে যাওয়ার সময় প্রায়ই দেখতাম সেখানে লাশ পোড়ানোর আয়োজন চলছে, অথবা লাশ পোড়ানো শেষ, রাস্তাটা বেশ গরম হয়ে আছে, কিংবা সেখানে ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠছে সেই জ্বলন্ত চিতা থেকে। আর নদীর ওপার দিয়ে বাজার যেতে হলে রাস্তার এপাশে পড়ত সেই আলাই নদী, আর অপর পাশে পড়ত ধানের জমি। তবে এখানে নদীটা রাস্তার সাথে অর্ধেক পথ এসে শ্মশানের দিকে বেঁকে গেছে। তখন থেকে রাস্তার দুই পাশেই ধানি জমি। নদীটা যে জায়গায় এসে বাঁক নিয়েছে সেখানে রয়েছে অনেক বছরের পুরনো একটা কবরস্থান, যা মোল্লে ভিটা নামে পরিচিত। এই ভিটা নিয়ে এর আগে বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছি আমি। এই কবরস্থানে আগে মোড়লদের কবর দেয়া হতো বলে এটি মোল্লে ভিটা নামেই পরিচিত। 1988 সালে বন্যার সময়ে এই ভিটার অনেকটা অংশ ভেঙে নদীর মাঝে বিলীন হয়ে যায়। এখন আর তেমন কবর দেয়া হয় না এখানে। বছরে হয়তো 2-1টা কবর দেয়া হয়। রাস্তার সাথে লাগানো এই কবরস্থানে রাস্তার পাশেই রয়েছে একটা ছাতান গাছ। এই গাছ ঘিরেও এলাকার মানুষের মাঝে রয়েছে অনেক রহস্য। ঘটনার শুরুটা তখন শীতের শুরু। নদীতে পানি একেবারে শুকিয়ে গেলেও তখন হাঁটু সমান পানি। যেহেতু এই মোল্লে ভিটা দিয়ে রাস্তার পরিমাণ কম আর রাস্তাটাও ভালো, তাই এদিক দিয়েই সাইকেল নিয়ে বৃহস্পতিবার আমি ক্লাস শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসি। যদিও রাস্তা থেকে নেমে সাইকেল কাঁধে নিয়ে হাঁটু পানি পার হয়ে আসতে হতো আমাকে। এমনি এক বৃহস্পতিবার আমি স্কুল শেষ করে বাড়িতে আসছি। যখন নয়াবন্দর বাজারে পৌঁছালাম তখন বিকেলের আভা মিলিয়ে গেছে দূর আকাশে। শীতের সূর্য তখন লাল হয়ে জানান দিচ্ছে তার অস্তিত্ব। বাজারে নেমে গ্রামের কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে যখন সাইকেলে উঠলাম তখন প্রায় সন্ধ্যা জেঁকে বসেছে চারপাশে। সাইকেলে উঠে বাজার থেকে সেই মোল্লে ভিটার রাস্তাটা দিয়ে আমি আসা শুরু করলাম। শীতের সন্ধ্যা যে এত তাড়াতাড়ি নেমে আসে তা বুঝলাম বাজার থেকে বের হবার পরে। বাজারের পাশের বাড়িগুলো ছাড়িয়ে আমি যখন সাইকেল নিয়ে সেই নির্জন রাস্তায়, তখন চারিদিকে কুয়াশাচ্ছন্ন
অন্ধকার নেমে এসেছে। দুই পাশে ফসলি জমি, আর মাঝে দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তাটা। রাস্তার দুপাশে ছোট বড় গামার গাছের সারি, মাঝে মাঝে দু একটা ঝোপ সাদৃশ্য বড়ই গাছ। সোনালী লতায় যেন গিরে ফেলেছে সেই গাছগুলো। দেখলে মনে হয় সব জীবনী শক্তি খেয়ে আধিপত্য বিস্তার করে আছে এই পরগাছাগুলো। আমি অন্ধকারে আস্তে আস্তেই সাইকেল চালাচ্ছিলাম। মাটির রাস্তায় মাঝে মাঝে ছোট গর্ত। রাস্তাটা আজ যেন বেশি নির্জন। একটা মানুষকেও দেখলাম না যে বাজারের দিকে যাচ্ছে বা বাড়ির দিকে যাচ্ছে। যদিও শীতের সেই সময়ে সন্ধ্যার পরে খুব একটা কাউকে দেখা যায় না এই রাস্তায়। আমি যখন মল্লে ভিটার কাছে চলে আসলাম, তখন আমার সামনে দৃশ্যমান হয়ে উঠল সেই বিশালাকার ছাতান গাছ। তার পাশে এসেই মিলিয়ে গেছে রাস্তার এক পাশের ধানের জমি। তার বদলে শুরু হয়েছে আলাই নদীর পথ চলা। নদী শীতকালে শুকনা থাকলেও এই জায়গার পানি শুকায় না। ছাতান গাছটা রাস্তার পাশে হওয়াতে কবরস্থানের সেই জায়গাটা আরো বেশি ঘন কালো অন্ধকার লাগছে, যেন গুমোট বাঁধা একটা অন্ধকার জমে আছে সেখানে। আমার শরীর কিছুটা শিউরে উঠল। মনে হচ্ছে এই গুমোট কালো অন্ধকার আমাকে সহ সাইকেলটা গিলে ফেলেছে। ঠিক গাছের নিচে যাওয়ার সময় সাথে সাথে হঠাৎ করে আমার সাইকেলের চেন পড়ে গেল। আমি যেন চমকে উঠলাম এক মুহূর্তে। সাইকেল থেকে নেমে ঠেলে বের হয়ে আসলাম ঘন কালো সেই অন্ধকার থেকে। একটু দূরে এসে চেনটা তুলে আবার সাইকেল চালিয়ে চলে আসলাম বাড়িতে। ব্যাপারটা খুব স্বাভাবিক। সাইকেলের চেইন যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তেই পারে, এটা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু চিন্তাটা জেঁকে বসতে শুরু করলো যখন পরপর 2 সপ্তাহের বৃহস্পতিবার বাড়ি আসতে যেয়ে আমার সাইকেলের চেইন ঠিক গাছের নিচে এসে পড়ে গেল। এর পরের সপ্তাহে আমি চিন্তা করলাম এবার ওখানে এসে সাইকেল থেকে আমি নেমে হেঁটে পার হব জায়গাটা। কিন্তু হেঁটে পার হওয়ার সময়ও সাইকেলের চেন সেই গাছটার নিচে এসেই পড়ে গেল। এবার আর অবাক হওয়ার পালা নয়, একটা ভয় জেঁকে বসলো আমার মনে। ছোট থেকে শুনে আসা সেই ভয়ের ঘটনাগুলো আমার মনের ভয়কে আরো শক্ত করে দিতে থাকলো দিনে দিনে। আমি এর পরে কিছু সপ্তাহ এই রাস্তা বাদ দিয়ে শ্মশানের সেই রাস্তা ধরে বাড়ি আসা শুরু করলাম। কিছুদিন পরে এই ঘটনাগুলো নিছক আমার নার্ভাসনেসের কারণ বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে ব্যাপারটা ভুলে গেলাম। আবার একদিন সাহস করে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরা শুরু করলাম। কিন্তু এবার আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। ব্যাপারটা তখন প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। কাকতালীয় ভেবে নিয়ে বেশ স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকি আমি। এর মাঝে কেটে যায় আরো 1 মাসের বেশি সময়। ছুটিতে গ্রামের বাড়িতে যাই সবাই। গ্রামের বাড়িতেই থাকা হচ্ছিল তখন। আমি বাজারে যাই, আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি, কোনো সমস্যা নেই। এর কিছুদিন পরে আমাদের গ্রামের পাশের গ্রামে এক ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করে। এরপরে তাকে সেই মল্লে ভিটায় কবর দেয়া হয়। তাকে কবর দেয়া হয় সেই বিশাল ছাতান গাছের নিচে। 2018 সালের সেই কবর সহ তোলা একটা ছবি এই ঘটনা প্রচারের পরপরই ভূত.com-এর পেজে এবং গ্রুপে পোস্ট করা হবে। এই ছেলেটা বিষ কিনতে গিয়েছিল তারই বাড়ির এক ভ্যান চালকের কাছে ভ্যানে চড়ে। ছেলেটাকে কবর দেওয়ার পরে সেই ভ্যান চালক একদিন রাতে ভাড়া শেষ করে সেই মল্লে ভিটার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এরপরে বাজারের থেকে বাড়িতে ফেরা কয়েকজন লোক সেই ভ্যান চালককে মল্লে ভিটা থেকে একটু সামনে রাস্তার পাশে ঘাসের মাঝে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, আর তার ভ্যানটাকে পড়ে থাকতে দেখেন সেই ছাতান গাছের অপর পাশে রাস্তার ধারে। সেই ভ্যান চালককে যখন বাড়ি আনা হয় তখন তার জ্ঞান ফেরার পরে তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল রাতে। তিনি বলতে শুরু করেন তিনি যখন লোক নামিয়ে বাজারে আসেন তখন
তখন রাত প্রায় গভীর। গ্রামে সেই সময়ে শীতে সন্ধ্যা রাতের পরই লোকজন আর খুঁজে পাওয়া যেত না তেমন। সে বাড়ির জন্য বাজার করে ভ্যানের নিচে থাকা কেরোসিনের হ্যারিকেন জ্বালিয়ে ভ্যানে উঠে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সে সময় ছিল প্যাডেল ভ্যান। শীতের অন্ধকার আর কুয়াশা ফুরে উত্তরবঙ্গের ঠান্ডা বাতাসে সে বাড়ির দিকে চলতে শুরু করে। ভ্যানের নিচে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো কুয়াশার জন্য খুব বেশি নিজেকে প্রকাশ করতে পারে না। মিটমিটে আলোয় তাই আস্তে আস্তে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছেন তিনি। অন্ধকার ফুরে চলেছেন এক বিন্দু আলোর মতো। সামনের কুয়াশার মাঝেও স্পষ্ট হয়ে উঠছে সেই বিশাল আকারের ছাতান গাছ। তিনি যখন সেই গাছের অন্ধকারের মাঝে ঢুকে গেলেন, তখন একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসলো তার কানে। বাতাসের শব্দ ভেবে তিনি আরো জোরে প্যাডেল করা শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো এবার ডাকটা অনেক পরিচিত আর জোরালো। ঠিক এই ডাকের অস্তিত্ব তো এখন আর এই মানুষের দুনিয়ায় থাকার কথা না। এই ডাক তো কিছুদিন আগেই মুছে গেছে এই পৃথিবী থেকে। এবার যেন ভয় পেয়ে বসে তাকে। গাছের নিচে রাস্তার পাঁকটা ঘুরতেই ভয়ে ভ্যান নিয়ে নিকষ কালো অন্ধকার ঢেকে ধরে তাকে। সেই অন্ধকার থেকে ভেসে আসে একটা সুর, চাচা আমাকে নিয়ে যা, আমি এখানে ভালো নেই, আমি একা আর থাকতে পারছি না, আমাকে নিয়ে যা চাচা, আমাকে নিয়ে যা। অন্ধকারে ভয়ের চূড়ান্ত পর্যায়ে তিনি। তার মস্তিষ্ক যেন থমকে গেছে এক মুহূর্তের জন্য। এই অন্ধকার কি করে কোনোদিন যাবে কিছুই বুঝতে পারছেন না। এদিকে ভ্যান কোন দিকে পড়ে গেছে তাও আর বুঝতে পারছেন না তিনি। দিক বিদিক ভুলে সামনের দিকে দৌড় দেন তিনি। পেছন থেকে তখনও ভেসে আসছে কান্না জড়িত সেই কণ্ঠ, চাচা আমাকে নিয়ে যা, নিয়ে যা আমাকে। এরপরে তিনি অন্ধকারে রাস্তার পাশে লতায় পা পেঁচিয়ে পড়ে যায়। এরপরে আর কিছু মনে নেই তার। শুধু মনে আছে চোখ বন্ধ হওয়ার আগেও কানে ভেসে আসছিল সেই করুণ আর্তনাদ, চাচা আমাকে নিয়ে যা। এই ঘটনা ছড়িয়ে পড়তে তেমন সময় লাগলো না গ্রামে। গ্রামের মানুষ তখন বেশ অনেকদিন এই রাস্তা রাতে এড়িয়ে চলত। আমারও রাস্তা চেঞ্জ হয়ে গেল এই ঘটনার পরে। আমিও শ্মশানের রাস্তা দিয়েই যাতায়াত শুরু করে দিলাম। এর মাঝে কেটে গেল প্রায় 1 মাস। নদীর পানি তখন বেশ একেবারেই শুকিয়ে গেছে অনেক জায়গায়। এমনি একদিনে আমার নানির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল। সবাই সকালবেলা নানির বাড়িতে দাওয়াতে গেলেও আমি আর আমার কাজিন থেকে গেলাম বাড়িতে। বিকেলে আমরা দুজন চলে যাব নানির বাড়িতে। আমার গ্রামের বাড়ি থেকে বাজার প্রায় 1.5 কিলোমিটার, আর বাজার থেকে আমার নানির বাড়ি আরো 1 কিলোমিটার। শীতের বিকাল যেন তাড়াতাড়ি হারিয়ে যায় সন্ধ্যায়। খুব দ্রুত নেমে আসে অন্ধকার। সেদিনও তার ব্যতিক্রম নেই। হঠাৎ করে যেন সূর্য হেলে পড়ে তার লাল আভা মিলিয়ে গেল পশ্চিম আকাশে। এর মাঝেই আমার কাজিন এসে জানালো যে সে আমার সাথে যেতে পারবে না। আর এক কাজিনের সাথে সে অন্য জায়গায় বাজারে যাবে কি যেন দরকারে। সেখানে থেকে সে নানির বাড়িতে চলে যাবে। আমাকে বলল আমি একা যেতে পারবো কিনা। আমিও সাথে সাথে বললাম সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। বাড়ি থেকে যখন বের হলাম তখন বেশ খানিকটা অন্ধকার আবছা হয়ে নেমে এসেছে চারপাশে। ভাবলাম নদীর পানি তো শুকনো, আর মল্লে ভিটার সেই ঘটনাও অনেকদিন হয়েছে। কোন দিক দিয়ে যাই? যেহেতু মল্লে ভিটা দিয়ে রাস্তা কম আর হেঁটে যাব, তাই সেই পথটাই ধরলাম আমি। নদী পার হয়ে যখন রাস্তার উপরে উঠলাম তখন আবারও অন্ধকার যেন জেগে বসলো আমায়। তবে চারপাশে একটু তাকিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছে এখনো। গাঢ় অন্ধকার এখনো ঘিরে ধরেনি। রাস্তা একদম ফাঁকা আর নীরব। কোথাও কোনো জন মানুষের চিহ্ন নেই। আমার পকেটে তখনও বাটন ফোন।
নানির বাড়িতে যাব বলে ফুল চার্জ করে এনেছিলাম। অন্ধকার হয়ে গেলে এর আলোতেই চলা যাবে, কিন্তু লাইট জ্বালানোর মতো অন্ধকার আরো কিছু সময় দূরে। আমি হাঁটতে শুরু করলাম। শিরশির করে নদীর পানি ছুঁয়ে উঠে আসা ঠান্ডা বাতাস এসে লাগছিল আমার মুখে। চারিদিকে ঝিঝি পোকার চিৎকারে কান ঝালাপালা হওয়ার অবস্থা। দূর থেকে একটা ব্যাঙের ডাক ভেসে আসছে কোনো এক ছন্দে। আমি যতই নদীর পার ধরে এগিয়ে যাচ্ছি, ততই বিশালাকার সেই ছেতন গাছ তার অস্তিত্বের জানান দিচ্ছে আমার চোখে। অন্ধকারে যেন হাত পা মেলে দাঁড়িয়ে আছে বিশালাকার এক দৈত্য। আমি ঢুকে পড়লাম সেই গাছের নিচে আদিম অন্ধকারে। আর ঠিক তখনই আমার নাকে ভেসে আসলো আগরবাতির এক তীব্র গন্ধ। আমি ছোট থেকেই আগরবাতির গন্ধ সহ্য করতে পারি না, আর এই তীব্র গন্ধ যেন আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছে দম আটকে এখানেই পড়ে যাব। শরীরের সব শক্তি দিয়ে জোর কদমে হাঁটা দিলাম সামনের দিকে। ঘন অন্ধকার বলয় থেকে যখন বের হয়ে গেলাম, গন্ধ অনেকটাই কমে এলো। ভাবলাম পাশে নতুন কবর, তাই হয়তো বাড়ির কেউ আগরবাতি জ্বালিয়ে গেছে। কিন্তু তখনই বেশ অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। কান ঝালাপালা করা সেই ঝিঝি পোকার ডাক আর নেই। এত নীরব হয়ে গেছে যে নিজের হাঁটার শব্দ শুনতে পাচ্ছি আমি। এক মুহূর্তে এমন পরিবর্তন বুকের মাঝে ধুক করে উঠল আমার। আবার জোরে হাঁটা দেব ঠিক এই সময়ে আমি অনুভব করলাম আমার পেছনে কেউ হেঁটে আসছে, কিন্তু পেছনে তাকানোর সাহস আমার নেই। এরপরে মনে হলো না, একজন না, কয়েকজন হেঁটে আসছে আমার পেছনে। এরপর ভাবলাম হয়তো আমাদের গ্রামের ওদিক থেকে কেউ বাজারে যাচ্ছে। মনের মাঝে একটা শক্তি অনুভব করলাম। পেছন ফিরে তাকালাম, কিন্তু পেছন তাকানো মাত্রই এমন এক দৃশ্য আমি দেখলাম যা মনে হয়ে উঠলে আমার আজও শরীর শিউরে ওঠে। দেখলাম একটা লাশ বহন করা কাঠের খাটিয়া কাঁধে নিয়ে 4 জন লোক এগিয়ে আসছে আমার পিছু পিছু। আর সন্ধ্যার আবছা অন্ধকারে খাটিয়ার ভেতরে চকচক করে উঠছে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। আমার শরীর দিয়ে যেন একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। এই সময়ে এখানে এইভাবে কোথা থেকে লাশ নিয়ে যাচ্ছে? অনেকগুলো প্রশ্ন এসে ভিড়ে জমালো আমার মনে। আমাদের গ্রামে বা আমাদের গ্রামের আশেপাশে যদি কেউ মারা যায়, তাহলে তো আমি অবশ্যই জানবো। আর এই সন্ধ্যায় যদি তাকে কবরও দেয়া হয়, তো সাথে আরো লোকজন আর লাইট থাকার কথা। আর আমি যখন মল্লে ভিটা দিয়ে আসলাম, তখন তো কাউকেই দেখলাম না সেখানে, বা কোনো নতুন কবর খোঁড়াও দেখলাম না। আবার বাঁশের খাড়ালো কাটা নেই। এসব ভাবতেই দেখি তারা লাশ নিয়ে চলে এসেছে আমার অনেক কাছে। এমন অবস্থা যে আমি যদি রাস্তার পাশে না যাই, তবে তারা আমার ওপর দিয়ে লাশ সহ খাটিয়ে নিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে রাস্তার এক পাশে সরে গেলাম। এখন তাদের সাথে আমি পাশাপাশি হাঁটছি। এই লোক 4 জনকে আমি আগে কোনোদিন কোথাও দেখিনি। আর তাদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছিল না। কেমন যেন একটা ঘোলাটে ভাব তাদের চেহারায়। তার সামনে তাকিয়ে এক তালে হেঁটে যাচ্ছে। এমন একটা ভাব যেন আমাকে কেউ খেয়াল করেনি, আবার কেউ আমার দিকে তাকায়নি পর্যন্ত একটিবার। কারোর মুখে কোনো কথা নেই। রোবটের মতো যেন এক দৃষ্টিতে সামনে তাকিয়ে কারো আদেশ পালন করে যাচ্ছে তারা। সেই গুমোট একটা নিস্তব্ধতা এখনো ঘিরে আছে আমাদের চারপাশে। সকল নীরবতা ভেঙে আমি একজনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, আঙ্কেল, কে মারা গেছেন? কারো কোনো কথা নেই, এমনকি কেউ তাকালো না পর্যন্ত আমার দিকে। তারা লাশ নিয়ে এগিয়ে গেল সামনে। আমি তখন তাদের পেছনে পেছনে হাঁটছিলাম। একটা তীব্র ভয় যেন তখনও আমার অপেক্ষায় ছিল। এটা বুঝলাম তাদের পেছনে যাওয়ার পরে। কাঁচা রাস্তার মাটিতে দেখলাম ফোঁটা ফোঁটা তাজা রক্তের দাগ। বেশ অবাক হয়ে গেলাম, এই রক্ত আসছে কোথা থেকে। এই ভেবে খাটিয়ার দিকে তাকাতেই যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার শির দাঁড়া দিয়ে। খাটিয়া
খাটিয়ার উপরে যে কাফন করা লাশটা রাখা আছে তার মুখটা পেছনের দিকে, পা তাহলে খাটিয়ার সামনের দিকে, মানে লাশ উল্টো করে নিয়ে যাচ্ছে তারা। আমরা সাধারণত লাশের মাথাটা সামনের দিকে দেই। এবার ভালো করে তাকাতেই খুঁজে পেলাম রক্তের উৎস। লাশের মুখটা বের করা, আর লাশের সেই মুখ মনে হয় কেউ ছুরি দিয়ে ফালা ফালা করে ফেলেছে, আর সেই কাটা অংশ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে টকটকে লাল তাজা রক্ত। মুখটা এত বেশি ভয়ানক ছিল যে আমি সেই তীব্র শীতের মাঝেও ঘেমে যাচ্ছিলাম ভয়ে। আমি কোথায় আছি, চারপাশে কি হচ্ছে তার সম্পর্কে কোনো ধারণা যেন আমার আর নেই। শরীরের ভেতর থেকে একটা গরম বাতাস উঠছে উপরের দিকে, মাথা কেমন ভার হয়ে আসছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম আলো জ্বালানোর জন্য, কিন্তু মোবাইল অফ। আমার স্পষ্ট মনে আছে আমি মোবাইল ফুল চার্জ করেছিলাম। মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরলাম, কিন্তু মোবাইল অন হচ্ছে না। ব্যাক কভার খুলে মোবাইলের ব্যাটারি খুলে আবার লাগিয়ে পাওয়ার বাটন চেপে ধরলাম, কিন্তু মোবাইল অন হচ্ছে না। আমি তখনও হাঁটছি তার পেছনে। মাটিতে রক্তের দাগ তখনও স্পষ্ট। ভয়ঙ্কর সেই মুখ গড়িয়ে কাঠের খাটিয়ায় লেগে সেখান থেকে চুইয়ে পড়ছে রক্ত। এবার চূড়ান্ত পর্যায়ের ভয় যেন ঘিরে ধরল আমাকে। কাফন করা সেই লাশ উঠে বসে পড়ল কাঁধে থাকা সেই খাটিয়ার মাঝে। তার বিভৎস মুখটা এক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। মনে হলো সেই মুখে বিভৎসতার চাপা একটা রাগ ছাড়া আর কিছুই নেই। আমি চারপাশে ঝাপসা দেখা শুরু করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। এই প্রচন্ড শীতে আমি ঘামছি। মাথা শরীর ভার হয়ে আসছে আমার। মনে হচ্ছে এখনই হয়তো এই রাস্তার ধুলোর মাঝে লুটিয়ে পড়ব। ঠিক তখনই আমার কানে ভেসে আসলো পরিচিত কিছু মানুষের কণ্ঠস্বর। বাজারের দিক থেকে বাড়ি ফিরছে আমাদের পাশের এলাকার 3 জন চাচা। সাথে সাথে দেখি সামনে আর কিছু নেই। আমার থেকে কিছুটা সামনে তারা গল্প করতে করতে বাড়ি ফিরছে। আমি দাঁড়িয়ে গেলাম। আমার শরীর তখনও কাঁপছে। মাথা আর শরীর পাতলা হয়ে গেছে অনেকটা। সামনে থেকেই বাড়ি শুরু। জোর কদমে হাঁটা দিলাম বাজারের দিকে। এক প্রকার দৌড়েই চলে গেলাম বাজারে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি তখন অন করাই আছে। তাহলে এতক্ষণ যে আমি এত কিছু করলাম সেটা কি? আমি মামার কাছে ফোন দিলাম। মামা এসে আমাকে বাজার থেকে নিয়ে যায়। এরপরে সব ঘটনা বাড়িতে সবাইকে বললাম। দেখি সবার মুখ কেমন গম্ভীর। শুধু আম্মু বলল, এতদিন পরে কেন? কিছু বুঝতে না পেরে আম্মুকে বললাম, এতদিন পরে মানে কি হয়েছে? তারপরে এমন একটা ঘটনা আমি শুনলাম যা আগে আমি জানতাম না। এই লাশের পেছনের এক অদ্ভুত ঘটনা। সাল 1994। আম্মু নতুন বিয়ে হয়েছে তখন। আমাদের গ্রামের বাড়িতে বাড়ির পেছনে ছিল বাথরুম আর টিউবওয়েল। আমার দাদার নামাজের অজুর পানি সব সময় আম্মু দিত পিতলের একটা পাত্রতে করে। সেদিন আমাদের বাড়িতে এক ভাইয়ের বিয়ে ছিল। সবাই সেই বাড়িতে, সবগুলো বাড়ি পাশাপাশি, কিন্তু এদিকে আজ কেউ নেই। সবাই বিয়ে বাড়িতে ভিড় করে আছে। এর মাঝে ঈশার আজান দিয়ে দিচ্ছে। আমার আম্মু বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসে। এসে দেখেন আমার দাদা বসে আছে উঠোনের বারান্দায়। আম্মুকে দেখে দাদা বললেন, বৌমা, আমার উঁচু করার পানি দিও তো। আম্মু পানি আনতে চলে গেলেন বাড়ির ভিতরে। প্রায় 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু আম্মু আর পানি নিয়ে আসেন না। দাদা ভাবলেন বৌমা তো পানি আনতে এত দেরি করে না, ভুলে গেল নাকি। এটা ভেবে দাদাও বাড়ির ভেতরে গেলেন। আম্মুকে দেখতে না পেয়ে বাড়ির পেছনে গেলেন তিনি। হঠাৎ দাদার চোখ গেল বাড়ির পেছনে থাকা আমাদের পুকুরের দিকে। পানি ভরা পুকুরের কিনারায় দাঁড়িয়ে আম্মু ডান পা তুলছেন। এখন পুকুরের পানিতে পা ফেলবেন। দাদা চিৎকার করে আম্মুকে ডাক দিলেন পেছন থেকে। এক মুহূর্তের মাঝে যেন সম্বিত ফিরে গেলেন আম্মু। আম্মু পুকুরের পাড় থেকে দ্রুত সরে আসলেন। দাদা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আম্মু বলল,
তিনি যখন পানি নেয়ার জন্য আঙিনায় আসলেন তখন দেখেন ঠিক আম্মুর নানার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে। যদিও তার চেহারা আম্মু দেখতে পাচ্ছিল না, কিন্তু পেছন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল আম্মুর নানা। আম্মু সালাম দিয়ে বলল, নানা, আপনি কখন আসলেন? লোকটি কোনো কথা না বলে বাড়ির পেছনের দিকে হাঁটা দেয়। আম্মু নানা বলে ডাকতে ডাকতে লোকটির পেছন পেছন যায়। লোকটি তখন ভরা পুকুরের পানির ওপরে দিয়ে হেঁটে যেতে শুরু করলো। কোনো একটা অজানা কারণে আম্মুও তার পেছন পেছন পুকুরের পানির ওপরে পা দিয়েই লোকটির পিছু পিছু যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। দাদা সব শুনে আর কিছু না বলে আম্মুকে বাড়ির ভেতরে পাঠিয়ে দেন, আর দাদিকে ডেকে সব সময় চোখে চোখে রাখতে বলেন। কিন্তু এই ব্যাপারটা দাদা কখনো কাউকে বলেননি। এভাবে কেটে গেল বেশ কিছুদিন, কিন্তু এই ব্যাপারটা দাদা তখনও কাউকে বলেননি। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। চারপাশে তখন বন্যার পানিতে ভরপুর। আমাদের বাড়ির সামনে আলাই নদীর কিনারা ভরে আছে পানিতে। প্রচুর গরম পড়েছে। রাতে বাড়ির অনেকেই নদীর পাড়ে ঠান্ডা বাতাসে বসে গল্প করে। তেমনি এক রাতে আমাদের বাড়ির প্রায় 15-20 জন লোক বসে মাঝরাতের দিকে গল্প করছে নদীর পাড়ে। এই অসহ্য গরমেও নদীর পানি ছুঁয়ে আসা বাতাস ঠান্ডা হয়ে লাগছে শরীরে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ছে নদীর মাঝে। পানির ঢেউ চাঁদের আলোয় তখন চকচক করছে। আম্মু বসে গল্প করছে সবার সাথে। ঠিক এমন সময় আম্মু নদীর দিকে তাকাতেই দেখে দূরে কিছু একটা ভেসে আসছে। চাঁদের আলোয় তা যেন চকচক করে উঠছে। নদী দিয়েই প্রায় কলা গাছ, কচুরিপানার স্তূপ ভেসে যায়। আম্মুও তাই ভেবেছে, কিন্তু সেটা নদীর স্রোতে সোজা না গিয়ে আস্তে আস্তে ভেসে ওঠে, যেন আম্মুর দিকে আসছে। স্রোত থেকে তো কোনো জিনিস ভেসে এভাবে পাড়ের দিকে আসার কথা না। জিনিসটা যতই এগিয়ে আসছে ততই তার উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে তারও স্পষ্ট হয়ে গেল আম্মুর কাছে। তিনি তাকিয়ে যেন শিউরে উঠলেন। এটা আর কিছু নয়, এটা একটা কাফন করা লাশ। আম্মু চিৎকার করে ওঠে, লাশ, লাশ! সবাই এক মুহূর্তে চমকে ওঠে। আম্মু হাতের ইশারায় জায়গাটা দেখান, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। সবকিছুই ঠিক, পানি ছাড়া সেখানে কিছু নেই। কিন্তু আম্মু দেখছেন সেখানে একটা লাশ। সেটা তখনও পানির উপরে ভেসে আসছে। এই কিছুক্ষণ পরে আর লাশটা নেই। সব আবার আগের মতোই স্বাভাবিক। এর কিছুদিন পরে আম্মু দাওয়াত খেয়ে সবার সাথে বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেদিনও অবারিত জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। বাড়ির প্রায় সবাই গল্প গুজব হাসি ঠাট্টায় বাড়ি ফিরছে। ঠিক সেই সময়ে আবারও আম্মুর চোখ পড়ল তাদের থেকে একটু দূরে একটা ফসলের জমিতে। এবার ভয়টা যেন আরো বেশি জোরালো। একটা কাঠের খাটিয়ার ওপরে কাফন করা লাশ। মৃদু বাতাসে যেন খাটিয়ার ভেতর থাকা লাশের কাফনের কাপড়টা নড়ে উঠছে বারবার। আম্মু এবার আর কাউকে কিছু না বলে রাস্তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু সেই জমিটা পার হয়ে চলে আসার পর দেখেন আবার সেই খাটিয়া আর লাশ সামনে একটা জমিতে। এবার আরো বেশি ভয় পেতে শুরু করলেন আম্মু। আম্মু তখন দাদির পাশেই হাঁটছিলেন। এবার তিনি সেই জমিটা আবার পার করে আসার পরে আম্মু খেয়াল করেন লাশ আর জমিতে নেই। এবার খাটিয়া সহ রাস্তার পাশে। আম্মু কি করবেন বুঝতে পারছেন না। তিনি চিৎকার করে বললেও কেউ বিশ্বাস করবে না। এত এত মানুষ চারপাশে, কেউ কিছু দেখতে পারছে না। শুধু আম্মু একাই যেন সবার মাঝে ভয়ে জড়সড় হয়ে আছে। কি অদ্ভুত একটা অবস্থা! এত মানুষ চারপাশে, তবুও ভয় কেমন যেন জেঁকে বসেছে। চারপাশের মানুষ বুঝতেও পারছে না কি হচ্ছে সামনে। আম্মু ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছে সবার সাথে, আর একটু একটু করে এগিয়ে আসছে সেই লাশের জায়গাটা। আম্মু যখন সেই খাটিয়ার সোজাসুজি হলেন তখন সাহস করে তাকান লাশটির দিকে। তিনি দেখলেন কাঠের খাটিয়ার ওপরে কাফনে ঢাকা একটা লাশ, কিন্তু তার মুখটা বের করা, আর
মুখের ওপরে অসংখ্য কাটা আঁচড়ের দাগ, আর সেগুলো দিয়ে চুইয়ে পড়া রক্ত। সাদা কাফনের কিছু জায়গা লাল হয়ে আছে। খাটিয়ার নিচ থেকে মাটিতে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। আম্মু আর কিছু যেন ভাবতে চায় না। বাড়িতে চলে আসলেন আম্মু সেদিন। এর কিছুদিন পরে রাত তখন অনেক গভীর। আম্মু তখন ঘুমে আচ্ছন্ন। আব্বু ঘুমের কোলে ঢলে পড়বেন হয়তো। আব্বুর কানে ভেসে আসছে দূর থেকে একটা হুতুম প্যাঁচার ডাক। রাতে কি ভয়ঙ্কর সেই ডাক! শুনলে যেন মনে হয় খুব খারাপ কিছু ঘটতে চলেছে বাইরের ঘন কালো অন্ধকারের মাঝে। এর মাঝেই পাশের বাড়ির আমার এক বড় আব্বু উঠেছেন। তিনি ঘর থেকে বাইরে বের হয়ে বাড়ির পেছনে বাথরুমের দিকে যাচ্ছেন। হঠাৎ তার চোখ গেল আমাদের ঘরের ওপরে থাকা পুরনো একটা আম গাছের দিকে। পাখির মতো বিশাল একটা কিছু উড়ে এসে পড়ল গাছের ডালে। বড় বাদুড় ভেবে ব্যাপারটা পাত্তা দিলেন না তিনি। এর পরেই দেখলেন বিশাল একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা এত বিশাল যে তিনি তার মাথাও দেখতে পাচ্ছেন না ঠিক করে। এই অবয়বের এক পাশেই আম গাছের মগডালে, আরেক পা আমাদের চালের ওপরে। প্রচুর ভয়ে যেন জমে শক্ত হয়ে যান বড় আব্বু। মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছিল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেন তিনি ঘরের দিকে। এক দৌড়ে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে দরজা লাগিয়ে দেন তিনি। আম্মু ঘুমের মাঝেই মাথায় প্রচন্ড একটা ব্যথা নিয়ে জেগে ওঠেন। খেয়াল করেন কেউ একজন তার চুলের ওপরে পা দিয়ে পাড়া দিচ্ছে, আর এজন্য চুলের টান পড়ায় মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। অন্ধকারে আবছা রুমের বাহিরে থেকে আসা হালকা আলোতে আম্মু দেখতে পায় একটা বিশাল লম্বা কেউ পা দিয়ে আম্মুর চুলের ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা দেখা যাচ্ছে না। আম্মু চিৎকার করতে চাচ্ছেন প্রাণপণে, কিন্তু কিছুতেই যেন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এরপরে আম্মুর আর কিছু মনে নেই। চারপাশের নীরবতা ভেঙে ভেসে আসে আব্বুর চিৎকার। আমার দাদা আর বড় আব্বু উঠে আব্বুকে ডাকতে শুরু করেন, কিন্তু আব্বুর কোনো কথা নেই। দাদা আর বড় আব্বু আমাদের ঘরের সামনে দরজা এসে ধাক্কাতে শুরু করেন। আব্বু দরজা খুলে দেন। দেখেন আব্বু আম্মুকে শক্ত করে ধরে আছে, আর আম্মু ছাড়া পাবার জন্য ছটফট করছেন। দাদা এগিয়ে যেতেই আম্মু দাদার দিকে তাকিয়ে দাদার নাম ধরে বলে, আমি একে নিয়ে যাব, তোরা কেউ আটকাতে পারবি না আমাকে, ওকে তোরা ছেড়ে দে। বারবার এই কথা বলেই যাচ্ছে আম্মু। পরে দাদা একটা গ্লাসে কিছু পানি নিয়ে দোয়া পড়ে তা আম্মুর শরীরে ছিটিয়ে দিতেই আম্মু জ্ঞান হারিয়ে ফেলেন আর গভীর এক ঘুমে তলিয়ে যান। পরে দাদা সেদিনের কথাটা সবাইকে বলেন। এর পরের দিন বিকেল বেলা আম্মুর ওপরে এক জিনকে ডাকেন আমাদের পাশের গ্রামের এক মসজিদের ইমাম। মাটিতে একটা গোল দাগ দিয়ে আম্মুর ওপরে কিছু পানি ছিটিয়ে দিতেই হাজির হয় রাতের সেই জিন। তার কাছে থেকে জানা যায় সেই ছোটবেলা থেকেই আম্মুকে নাকি দেখে রাখে সে, আর সে আম্মুকে নিয়ে যেতে চায়। এরপরে তার সাথে বেশ অনেক কথা হয়, সে কোনোভাবেই ছেড়ে যাবে না। পরে দাদা তাকে বলেন, আপনি যেহেতু বৌমার নানার রূপ ধরে এসেছেন, আপনি তার নানা হয়েই থাকেন, নাতির ক্ষতি করা বা কষ্ট দেওয়ার দরকার কি? তখন কিছুটা মানেন তিনি, আর কখনো সামনে আসবেন না বা ডিস্টার্ব করবেন না বলেও জানিয়ে দেন। আমাদের পরিবারের প্রায় সবাই ছিল সেখানে। আমাদের বাড়ির আঙিনায় একটা বিশাল পেয়ারা গাছ ছিল। সেই জিন চলে যাবার সময় আমার দাদি বলে, তুমি যে যাবা তার প্রমাণ কি? তখন তিনি বলেন, পেয়ারা গাছের নিচ থেকে সবাই সরে দাঁড়ান। সবাই সরে গেলে বড় একটা ডাল ভেঙে ফেলে দিয়ে চলে যায় সেই জিন। এরপরে আজ পর্যন্ত আম্মু আর কিছু দেখেননি, বা আমাদেরও আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। ঘটনা শুনতে শুনতে আমি প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার জন্মের কয়েক বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা, যা আমি কখনোই জানতাম না। তবে আমার বর্ণনার সাথে আম্মুর ঘটনা মিলিয়ে সবাই মিলে যা বুঝলাম তা হলো, আমি যে ব্যাপারটা দেখেছি এটা আম্মুকে ছেড়ে যাওয়া সেই জিন। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো বছর পরে আমার সামনে এভাবে সে কেন আসলো? সে যাই হোক, বাড়ির সবার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এই ব্যাপারটা।
ফলে সন্ধ্যার পরে থেকে একা আমার বাড়ির বাইরে বের হওয়া বন্ধ হয়ে গেল। জীবনটা কেমন আটকে গেল একটা গোলক ধাঁধায়। এরপরে আমি একা একা বাড়ির বাইরে তেমন বের হতাম না সন্ধ্যার পরে। এভাবে প্রায় 15-20 দিন কেটে গেল। এমনি এক রাতে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। আমার ফুপুর বাড়ি আমার নানির বাড়ির পাশে। বাড়ির সবাই তখন বিয়ে বাড়িতে। আমি, আমার এক মামাতো ভাই ফুয়াদ আর খালাতো ভাই অনিক, এই 3 জন তখন নানির বাড়িতে। রাত প্রায় 9টার দিকে আমার খালাতো ভাই বলল, চল বাজার থেকে চা খেয়ে আসি। এত রাতে বাজারে চা পাওয়া যাবে না এই শীতে। গ্রামে এমনিতেই সবকিছু রাত 10টার আগেই বন্ধ হয়ে যায়। তার মাঝে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত। কিন্তু অনিক ভাই কোনো মতেই এটা মানতে নারাজ। যা কিছুই হয়ে যাক না কেন, তাকে যেতেই হবে বাজারে। কি আর করার, কোনো উপায় না পেয়ে 3 জন বের হয়ে পড়লাম। বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, শীতের তীব্রতা যে এত বেশি তা বলার নাই। এদিকে কুয়াশা জমে ফাঁকা জায়গা আর মাঠগুলো কেমন সাদা আবছা হয়ে গেছে। টর্চ লাইটের আলোতে রাস্তার পাশের গাছগুলো দেখা গেলেও মাঠের মাঝে সব যেন সাদা হয়ে গেছে। 3 জনে প্রায় মিনিট 15 হেঁটে বাজারে পৌঁছে গেলাম। বাজারে 2টো দোকান তার বন্ধের প্রস্তুতি নিচ্ছে, আর সব দোকান বন্ধ। 3 রাস্তার মাথায় 2টো কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে এক ভাঙা টিনের চালার নিচে। বাজারের এক পাশে একটা বড় দোকানের বারান্দায় সিকিউরিটি গার্ড মশারি ফেলে বিছানা পাচ্ছেন। আশাহত হয়ে আবার 3 জন মিলে বাড়ির দিকে হাঁটা দিলাম। ফুয়াদ আমাদের সবার ছোট ছিল। ও ছিল আমাদের মাঝে আমি আর অনেক ভাইয়ের 2 পাশে। এভাবে আমরা হেঁটে আসছি বাজার থেকে। অনেক গল্প হাসিতে পুরো রাস্তা মাতিয়ে আসছিলাম আমরা। পাকা রাস্তা থেকে এসে একটা মোড় মাটির রাস্তায় নেমে গেছে। মাটির রাস্তা দিয়ে নিচে নামতেই সামনে বিশাল একটা জঙ্গল পড়ে। এলাকা এটা আন্ধারে ভিটা বলে পরিচিত। এখানে এত বেশি বাঁশ আর অন্যান্য গাছ দিনের বেলাতেও বেশ অন্ধকার একটা ভাব থাকতো। আমরা যখন বাঁশ ঝাড়ের মাঝে ঢুকলাম, ঠান্ডাটা যেন আর এক দফা বেড়ে গেল। ঝিঝি পোকার চিৎকারে ভরে আছে চারপাশ। আমরা যখন ভিটাটা পার করে প্রায় 10 হাতের মতো এপাশে আসলাম, তখন ফুয়াদ আমাকে চমকে দিয়ে বলে উঠল, ভাইয়া, আমাদের পেছনে মনে হয় কেউ একজন আছে। সে বাজার থেকে আমাদের ফলো করছে। আমি বা অনেক ভাই কেউ ব্যাপারটা খেয়াল করিনি, কিন্তু ফুয়াদ নাকি বাজার থেকে দেখছে আমাদের একটু পিছনে। অন্য গ্রামের লোক হবে ভেবে সে আর পাত্তা দেয়নি ব্যাপারটা। কিন্তু যখন আমাদের সাথে একই রাস্তায় নেমে আসে, তার মানে পরিচিত কেউ হবে। ফুয়াদের কথা শুনেই অনেক ভাই পেছনে ফিরে লাইটের আলো ফেললেন। বাঁশঝাড়ের ঘন অন্ধকার আর কুয়াশার জন্য খুব স্পষ্ট বোঝা না গেলেও আমরা দেখলাম কালো চাদর দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু মুখটা বের করা, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না এমন একটা লোক দাঁড়িয়ে। আর তার পাশেই আবছা দেখা গেল একটা কালো কুকুর। কুকুরের চোখ দুটোই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল হলুদ কালারের আগুনের মতো। আমি চিৎকার করে বললাম, কে আপনি? কোনো কথা নেই, তিনিও থেমে আছেন। আমরা 3 জন তখন ভাবলাম যে চোর নাকি। পরিচিত হলে তো থামবে না, এগিয়ে আসবে, কথা বলবে। আমি তার দিকে হাঁটা দিতেই তিনি বাঁশ ঝাড়ের মাঝে দিয়ে সামনের কবরস্থানের দিকে হাঁটা দিলেন। আমিও এগিয়ে যেতে থাকলাম তার দিকে। ফুয়াদ আর অনেক ভাইয়াকে বললাম সামনে ঘুরে আসতে। আমি পেছন দিয়ে বাঁশঝাড়ের মাঝে হাঁটার রাস্তায় দিলাম এক দৌড়। সামনেই কচুরিপাড়া ভর্তি একটা ডোবা আছে। আমি যে দাঁড়ালাম ডোবার পারে, অনেক ভাই আর ফুয়াদ ডোবার অপর পারে। কিন্তু মানুষ আর কুকুর উধাও, এক নিমিষে যেন কুয়াশার মাঝে উবে গেছে। এখানে দিনে পার হয়ে যাওয়া কোনো রাস্তা নেই ডোবার পার ছাড়া। বেশ অবাক হয়ে গেলাম। অনেক ভাই ভয়ে ভয়ে বলল, রাস্তাটা খারাপ, অনেক কিছু শুনেছে এই জায়গা নিয়ে। আবার এভাবে একজন মানুষ আর কুকুর উধাও হয়ে তো যেতে পারে না, তাড়াতাড়ি চলো এখান থেকে। আর এক মুহূর্ত না, আমরা 3 জন চলে আসলাম। ঘটনার উত্তেজনায় আমরা সেই শীতেও যেন ঘামছিলাম তখন।
বাড়িতে আসার পরে ব্যাপারটা চেপে গেলাম আমরা। এমনি আমার বাইরে বের হওয়া নিষেধ, তার মাঝে যদি আবার এই ঘটনা শোনে তো আর বের হওয়া বন্ধ হয়ে যাবে কয়েক মাস। এরপর থেকে আর তেমন কোনো কিছুই দেখিনি আমি। তার কিছু মাস পরে আমি আমার এক ফুফাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে করে এক আত্মীয়র বাড়িতে যাই। আমাদের এলাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। রাতের খাওয়া শেষ করেছি আর চারিদিক অন্ধকার আরো জেগে বসেছে। পশ্চিম আকাশে কালো মেঘ ভেসে আসলো, দূর থেকে ভেসে আসতে লাগলো মেঘের গর্জন। চারিদিক একদম নিস্তব্ধ, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ গুমোট পরিবেশ কাটিয়ে ছুটে আসলো দমকা হাওয়া। আমরা ঘরের দরজা বন্ধ করে বসে আছি। চারিদিকে গাছের ডালপালা ভেঙে পড়ার শব্দ। মনে হলো এক প্রকাণ্ড ঝড় শুরু হয়েছে বাইরে। প্রায় 40 মিনিট বাতাস আর বৃষ্টি চলে গেলে থেমে গেল। চারপাশ যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। মানুষেরা সব ঘর থেকে বেরিয়ে আসছে একে একে। আমরাও বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। পাকা রাস্তায় ওঠার পরে দেখি গাছের ডাল আর রাস্তার পাশে কলা গাছ ভেঙে পড়ে আছে ওপরে। আমরা বাইক থামিয়ে গাছ সরিয়ে আবার আসছি। ঠিক এই সময়ে ফুফাতো ভাই বেশ অবাক করা কণ্ঠে আমাকে বলল, রাস্তার পাশে দেখ, একটা লোক আর কুকুর। আমি তো তাকিয়ে অবাক, এই লোক এখানে আসলো কি করে? আমি কিছু বলার আগেই ফুফাতো ভাই বলল, দেখ, এই লোককে আমরা এখানে পার করে আসলাম, একটু পরে তাকা। তার প্রায় 3 মিনিট পরে দেখি আবার রাস্তার পাশে সেই লোক হাঁটছে কুকুর নিয়ে। এবার বেশ ভয় পেয়ে গেলাম আমি ব্যাপারটাতে। আমি ফুফাতো ভাইকে বললাম, রাতের অন্ধকারে অচেনা রাস্তা আর ঝড় হয়েছে, এজন্য কি আমরা ভুলে বারবার একই রাস্তায় চলে এসেছি নাকি? ভাই বলল, ভালো করে দেখ, আমরা এক জায়গায় আসছি না, আমরা ঠিক পথেই যাচ্ছি। দেখলাম চারপাশে গাছ, বাড়ি, মাঠ, পুকুর সবই আলাদা লাগছে, কিন্তু রাস্তার পাশে সেই কুকুর আর লোকটা যেন কোনো পরিবর্তন নেই। তারা হেঁটেই চলেছে নিজের মতো করে রাস্তার এক পাশ দিয়ে। এভাবে প্রায় 10 কিলোমিটার রাস্তা হবে আমরা দুজন একই ব্যাপার দেখতে দেখতে আসলাম। এভাবে কেটে গেল আরো কিছুদিন। আমার নানির বাড়িতে আমি ঘুরতে গেছি। নানি তখন গ্রামের 5 জন মহিলাকে কোরআন পড়ানো শেখান। তাদের কোরআনের অক্ষর চেনানোর জন্য পাতলা কায়দা বই পাওয়া যায় বাজারে, সেটা আমাকে আনতে বলেন। নানি আমাকে টাকা দিয়ে বাজার থেকে 5টা বই আনতে বলেন। আমি প্রথম দিন ভুলে যাই। এর পরের দিন যখন আবার বাজার থেকে ফিরি তখনও ভুলে যাই, আনিনি। রাতে আর কারো মনে থাকার কথা নেই বইয়ের কথা। আমি খাওয়া দাওয়া শেষ করে পড়ছি। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। খাটের পাশে একটা ছোট টেবিলের উপরে 10টি কায়দা বই। আম্মু হাত দিয়ে আমাকে ডেকে বলছে, অবশেষে আনলি? আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বই হাতে নিয়ে দেখলাম একদম নতুন বই বলে মনে হচ্ছে, খোলাও হয়নি একবারও। আমি কিছু না বলে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম টাকাটা তেমনই আছে। আমি তো বই কিনিনি। এর কিছুদিন পরে আমার রুমে এক রাতে আমি শুয়ে আছি, হঠাৎ একটু ঘুম ঘুম ভাব চলে আসছে আমার মাঝে। আমি ডান পাশ হয়ে শুয়েছিলাম, ঘুরে বাম পাশ হব, হঠাৎ মনে হলো আমার বিছানার ওপরে কেউ বসে আছে আর তার কোলের ওপরে আমার হাতটা পড়ল। আমি লাফ দিয়ে উঠলাম, সাথে সাথে দেখি কিচ্ছু নেই, কিন্তু একটা সুন্দর গন্ধে ভরে গেছে আমার রুম। এমন সুন্দর গন্ধ আমি আগে কোনোদিন পাইনি। গ্রামে আমার রুমের সামনে একটা ছোট মসজিদ আছে, সেখানে শুধু ওয়াক্তের নামাজগুলো পড়ানো হয়, আর শুক্রবারে নামাজ পড়া হয় আমাদের জামে মসজিদে গিয়ে। জামে মসজিদ একটু দূরে হওয়ায় বাড়ির সবার নামাজের জন্য ছোট্ট একটা মসজিদ করা হয় আমাদের উঠোনে। মসজিদের দেয়াল কোমর পর্যন্ত উঁচু আর ওপরে চাল দেয়া, মাঝের জায়গাটা ফাঁকা। মসজিদের সামনে দিয়ে রাস্তাটা 2 মিনিট হাঁটার পথে আমাদের কবরস্থান। রাতে কেউ ওদিকটায় যায় না। এমনি এক রাতে আমি বাজার থেকে এসে এশার নামাজ আদায় করছি, তখন আমি অনুভব করলাম রাস্তা দিয়ে কেউ হেঁটে গেল কবরস্থানের দিকে। আমি ছাড়া আর কেউ ছিল না তখন নামাজে। আমি যখন বেতের নামাজ শুরু করেছি হঠাৎ মনে হলো
মসজিদে কেউ ঢুকছে। আমি যখন সালাম ফিরাচ্ছি তখন ডান পাশে তাকাতেই আবছা পিছনে দেখলাম কেউ বসে আছে। সালাম ফেরানো শেষ করে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। এই ব্যাপারগুলো যখন আমার সাথে ঘটা শুরু করে আমি তখন এক পরিচিত হুজুরের কাছে গেলাম এই ব্যাপারগুলো জানানোর জন্য। কেন এত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে, আর সেই কালো চাদরে মোড়ানো লোকটিকে? আমি শুক্রবারে জুম্মা নামাজ পড়তে গেলাম তিনি যে মসজিদে ইমামতি করেন সেখানে। নামাজ শেষ করে আমি সবকিছুই বললাম ওনাকে। তিনি আমাকে বললেন 3 দিন পরে আসর নামাজের পরে দেখা করতে। আমি 3 দিন পরে গেলাম। তিনি আমাকে বললেন, প্রথমত তুমি যে লাশ দেখেছ সেটা তোমার আম্মুর ওপরে প্রভাব বিস্তার করা সেই জিন ছিল। সে কোনো কারণে হয়তো তোমার ক্ষতি করতে চাচ্ছে বা সেদিন চেয়েছিল। আমি বললাম, তাহলে এত বছর পরে কেন? তিনি বললেন, এই ব্যাপারটা আমিও জানি না। এতগুলো বছর কেটে গেল, কোনো সমস্যা নেই, হঠাৎ তোমার সামনে কেন? আমি বললাম, আর যে লোকটাকে আমি দেখি কুকুর সহ। হুজুর আবার বললেন, শোনো, এখন তুমি যে লোকটাকে দেখো তার ব্যাপারে কিছু আমি জানি আর সেটাই তোমাকে বলি, কিন্তু তুমি যে ব্যাপারটা শুনতে চাও বা ভয় পাবে না তো? আমি বললাম, না ভাই, আপনি বলেন, আমি জানতে চাই। তিনি আবার বলা শুরু করলেন, তুমি হয়তো জানো না তোমার দাদার সাথে কিছু ভালো জিনের পরিচয় ছিল। সেই জিনের মাঝে ইনি একজন। এত ভালো বন্ধু থাকার কারণে তোমার দাদা মারা যাওয়ার পরেও তিনি তোমাদের বাড়িতে আসেন, আর এভাবেই তিনি জানতে পেরেছিলেন তোমাকে একটা খারাপ জিন ক্ষতি করার চেষ্টা করছিল। তাই তিনি রাতের বেলায় তোমার আশেপাশে থাকেন। তবে এখন থেকে প্রায় রাতেই হয়তো দেখবে তাকে। ভয় পাবে না, আর মনে রাখবে নিজে থেকে ওনার দিকে যাবেও না বা কোনো কথাও বলবে না। একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে হয়তো থাকবে তোমার সাথে, আর এটা তোমার বংশানুক্রমেও হয়তো চলতে পারে। আর তিনি হয়তো কোনোদিন তোমার সাথে কথাও বলতে পারে, কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারছি না যে কথা বলবেই কিনা বা বললেও সেটা কবে। কথা শেষ করে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে আব্বুর আর বড় আব্বুর কাছে জানতে চাই দাদার সাথে থাকা জিনের ব্যাপারে। তারাও আমাকে জানায় যে এমন পরিচিত জিন ছিল দাদার সাথে, আর আমাদের আশেপাশের বাড়ির অনেকেই জানে, আর ব্যাপারটাও তারা দেখছিল। এভাবে প্রায় অনেক দিন আমি দেখি এই লোকটাকে। আমার সাথে থাকা কিছু বন্ধুও তাকে দেখেছে রাতে আমার সাথে বাজার থেকে আসার সময়। গত বছর আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। একদিন বিকেল বেলা বাজারে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেব তখন প্রায় রাত 10টা। আকাশে সেদিন রাতে একটা তারাও দেখা যাচ্ছে না, ঘন কালো মেঘে ঢেকে আছে চারপাশ। আমি যখন বাজার থেকে বের হয়ে শ্মশান ঘাটের সেই রাস্তায় উঠলাম তখন চারপাশে কেউ নেই। মনে মনে ভাবছি আজ বাড়িতে যেতে পারলে হয়। আকাশের যা অবস্থা, কখন যে বৃষ্টি শুরু হবে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ শুরু হলো বিদ্যুৎ চমকানো। বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল চারপাশ। কয়েক সেকেন্ডের সেই আলোতে দেখলাম সামনে একটু দূরেই রাস্তার পাশে সেই শ্মশানের বটগাছ, আর তার নিচেই চারপাশে খোলা ছাদ দেওয়া একটা বিল্ডিং। লাশ পোড়াতে এসে বৃষ্টি হলে এই ঘরে লাশ আর কাঠ রাখা হয়। আমি যখন প্রায় শ্মশানের কাছে তখন একটা ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। পেছন থেকে একটা শোঁ শোঁ শব্দ ভেসে আসলো কানে। বুঝতে আর বাকি নেই বৃষ্টি আসছে। আমি এক দৌড় দিয়ে রাস্তা থেকে নেমে সেই ঘরের মাঝে যেতে যেতেই কিছুটা ভিজে গেলাম। চারপাশে ঘন অন্ধকার। একটু পরেই যেন চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে বিদ্যুতের ঝলকানিতে। বাইরে তখন বাতাসের শোঁ শোঁ শব্দ। বাতাসের তোড়ে পা ভিজে যাচ্ছে বৃষ্টির ছিটায়। আমি গাছের দিকে একটু সরতেই পাশে দেখি ঘরের অপর মাথায় সেই কালো চাদরে মোড়ানো লোকটা দাঁড়িয়ে আছে। আজ এত কাছে, তবুও চেহারা স্পষ্ট বুঝতে পারছি না আমি। তার পাশেই বিশাল দেহি সেই কালো কুকুর। কুকুরের চোখ দুটো যেন
অগ্নিশিখা, কারো মুখে কোনো কথাই নেই। চারপাশের তুমুল বৃষ্টি আর বাতাসের মাঝে এভাবে একসাথে দাঁড়িয়ে মনে পড়ছিল হুজুরের সেই কথাগুলো। ভয়ের চেয়ে নিজের মাঝে যেন তখন সাহস পাচ্ছিলাম বেশি। নিশ্চুপভাবে কেটে গেল আরো 30 মিনিট। বৃষ্টির তোর অনেকটাই কমে এসেছে। আমি সরে এসেছি এক পাশে। হঠাৎ দেখি কুকুরটা বটগাছের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করছে। লোকটির হাবভাবে যেন বুঝতে পারলাম চলে যেতে বলছে এখন। সেই ঘর থেকে যখন বাইরে বের হলাম তখন বৃষ্টি খুব অল্প। এই বৃষ্টিতে বাড়ি যেতে যেতে হয়তো একটু ভিজবো, কিন্তু এখানে আর থাকা যাবে না। আমি যাচ্ছিলাম আর পেছনে তাকিয়ে দেখছিলাম লোকটি আর কুকুরটি নেই। আমি জোরে হাঁটা দিলাম বাড়ির পথে। এখনো বাড়িতে গেলে গভীর রাতে একা কোথাও থেকে ফিরলে আমি মাঝে মাঝে লোকটিকে দেখি। কোনোদিন কি কথা হবে তার সাথে? কি বা বলতে পারে লোকটি আমাকে? সেদিন রাতে কুকুরটি গাছের দিকে তাকিয়ে কি দেখছিল, সব রহস্য অজানা আমার কাছে। হয়তো একদিন সব প্রশ্নের উত্তর পাব, কিন্তু তা কবে? অপেক্ষায় আছি সেদিনের। You are welcome to Boot FM Network. Please subscribe our channel for more videos. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার গতবারের যমদূতের আগমন ঘটনাটিকে একটি ভয়ঙ্কর গা ছমছমে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অনন্য রূপে উপস্থাপন করার জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ। চলুন ঘটনায় যাওয়া যাক। সাজ্জাদ, তোর আম্মুকে বাঁচা। তার মেয়াদ এখনো ফুরোয়নি। এখনো 2 মাস 11 দিন বাকি আছে। তাকে আনার ব্যবস্থা কর। আমার কথা শোন, তোর আম্মু আমাকে বলেছে সে যেখানে আছে সেখানে কষ্ট পাচ্ছে। সাজ্জাদ হক চুকিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এসব কি বলছে আসমা পাগল? এমনিতেই তার মন মেজাজ ভালো নেই, কিন্তু মনের কোনায় যেন বারবার তা বিশ্বাস করতে চাইছে। সত্যি কি আম্মুকে ফিরিয়ে আনা সম্ভব? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক কুফুরি কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। ঘটনাটি আমাকে দিয়েছে ঢাকা ধামরাই কুলিন্দা গ্রাম থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম, ভালো মন্দ আপনারাই বিচার করবেন। সময়টা ছিল 2015 সাল। সেদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছিলাম। এমন সময় আম্মু সেখানে এসে হঠাৎই প্রচুর গালিগালাজ করতে থাকে। আমার জীবনে সেই প্রথম আম্মু আমাকে এত গালিগালাজ করেছিল। আম্মু এর আগে আমাকে কোনোদিন এভাবে গালিগালাজ করেনি। আমার কোনো ভুল হয়ে থাকলেও নয়, সর্বদাই প্রচুর আদর করেছে, কিন্তু হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু, তুমি আমাকে এমন করে গালিগালাজ করছো কেন? আমি কি অন্যায় কিছু করেছি? মুখের কথাগুলো তখনও শেষ হয়নি। এমন সময় আম্মু একটা অদ্ভুত হাসি দিয়ে বিভৎস গর্জন করে সজোরে ধাক্কা দেন। এর ফলে আমি ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ি এবং সোফার পেছনে কাঠের বাটামে মাথা ঠুকে প্রচন্ড আঘাত পাই। আপনি বলেন ভাইয়া, কোন সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব?
তখন এমনিতে আমার বয়স অল্প, অস্বাভাবিক পরিস্থিতির ব্যাপারে কিছুই বুঝতে পারিনি, প্রচন্ড ভয় পাই। এই থেকে ভাইয়া ঘটনার শুরু। এটাই ছিল আম্মুর সাথে ঘটা প্রথম ইনসিডেন্ট। যাই হোক, ভয় পেয়ে চিৎকার করে আমি পাশে আমার কাকার বাসায় ছুটে যাই। কাকা ও আব্বু ওই সময় বাইরে ছিলেন। আমি কাকিকে সমস্ত কথা বলার পর কাকির সঙ্গে যখন আমি বাসায় ফিরি, এসে দেখি একটা অদ্ভুত ব্যাপার। দেখি আম্মু মেঝের মধ্যে বসে নিজের চুল ছিঁড়ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে এবং কি সব বিড়বিড় করে বলছে। কথাগুলো একদম অস্পষ্ট, তবুও যতটুকু বোঝা যাচ্ছিল তা হলো কাউকে এই বাসায় বাঁচতে দেব না, সবাইকে ধ্বংস করে দেব। আমি আসছি, আমাকে কেউ কিছু করতে পারবি না। কাকি এসে পরিস্থিতি সামাল দিতে প্রচন্ড জোরে আম্মুর উপরে চিৎকার করে ধমক দেয়। আম্মুর ফোন নিয়ে আমার এক পরিচিত নানাকে ফোন দেই। উনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার নাম ছিল কারি সাহেব, উনি একজন কবিরাজ ছিলেন। আমি ফোন দিয়ে নানাকে সবকিছু বলার পর নানা আমাকে বলেন যে ফোনের স্পিকার অন করে আম্মুর কাছে নিয়ে যেতে। এরপর উনি ফোনের মধ্য থেকে কয়েকটা সূরা পড়ে তারপর আমাকে বললেন যে পানি নিয়ে আসতে। আমি পানি নিয়ে আসার পর উনি আরো কয়েকটি সূরা পড়ে বললেন যে সেই পানি আম্মুর উপর ছিটিয়ে দিতে। আমি নানার কথা মতো তা করার সঙ্গে সঙ্গে আম্মু আচমকাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। আমরা ধরাধরি করে আম্মুকে ঘরে নিয়ে আসি। জ্ঞান ফেরার পর আম্মু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় কোনো ঘটনাই ওনার মনে ছিল না, এমনকি আমাকে যে গালিগালাজ করেছেন তাও মনে নেই। পরদিন স্কুল থেকে ফেরার পর জানতে পারি সেই নানা বাসায় এসেছিলেন এবং আম্মুর চিকিৎসা করেছেন। আম্মু যখন ঘরে ঘুমাচ্ছিল আমার খালাও এসেছিল। আমি খালাকে জিজ্ঞেস করলাম নানা ঠিক কি চিকিৎসা করেছেন। খালা জানায় যে নানা বাসার আঙিনায় ঢোকার সাথে সাথেই আম্মু ঘরের ভেতর থেকে অকথ্য ভাষায় নানাকে গালিগালাজ করছিল, এমনকি নানার বংশ তুলে নানা রকম গালিগালাজ সহ নানার পরিবারকে সম্পূর্ণ মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। নানা বেশ কয়েকটি সূরা পড়ে আম্মুর ওপর পানি ছিটিয়ে দিতে আম্মু শান্ত হয়ে যায়। তারপর জানায় যে আম্মুর ওপরে কি জিন আসর করেছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নানা আমাদের দুয়ারে একটি গণ্ডি কেটে তার মধ্যে পিঁড়ি পেতে আম্মুকে বসান এবং নিজে আরেকটি পিঁড়ি পেতে সম্মুখে বসেন। বেশ কয়েকটি সূরা পড়ার পর নানা আম্মুর ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করেন সে কেন আম্মুকে এত কষ্ট দিচ্ছে। জিনটা প্রথমে কিছু বলতে চায় না, তাই নানা আরো কিছু সূরা পড়েন। বেশ কিছুক্ষণ পর শেষমেশ জিনটি বলতে বাধ্য হয় আমাদের পাশের মাঠ থেকেও আম্মুর সাথে এসেছে, তবে তা সেদিন নয়, আরো 2 বছর আগে, মানে সম্ভবত 2013 সালের দিকে। একদিন সন্ধ্যাবেলা আম্মু মাঠের দিকে যাওয়ার সময় নাকি জিনটার চুলের উপরে পাড়া দিয়ে চলে যায়। আমাদের মাঠের কাছে একটা করঞ্জা গাছ আছে, জিনটি সেখানে শুয়েছিল। তখন আম্মুর চুলের ওপর পাড়া দিয়ে চলে যাওয়ার ফলে জিনটি খুবই রেগে যায় এবং সেদিন থেকেই আম্মুর ওপর ভর করে। নানার সবকিছু বোঝার পর জিনটিকে বলে আম্মুকে ছেড়ে চলে যেতে, কিন্তু প্রথমে জিনটি রাজি হয় না। পরে নানা আরো কিছু দোয়া পড়ে গন্ডির মধ্যে একটা কাঁচি দিয়ে কোপের পর কোপ মারতে থাকেন। এর ফলে আম্মু নাকি প্রচন্ড চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আম্মুর ভেতরে থাকা জিনটি চিৎকার করে নানাকে বলেন যে নানা যেন আর ওই কোপগুলো না মারে এবং তাকে একটি জুতো দিতে বলে। সেই জুতোটি মুখে নিয়ে এখান থেকে সে ছুটে বেরিয়ে যাবে এবং আগের গাছের কাছে গিয়ে জুতোটা পড়ে গেলেই বুঝতে হবে সে চলে গেছে। তাই হয়। একটি জুতো দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মু জুতোটি মুখে কামড়ে উন্মাদের মতো ছুটতে ছুটতে বের হয়ে যায় এবং আগের কাছে গিয়ে জুতোটি মুখ থেকে ফেলে অজ্ঞান হয়ে যায়। এই থেকে সূত্রপাত হলেও পরবর্তী 2 বছর আর তেমন কোনো কিছু ঘটেনি।
কিন্তু এই 2 বছর পরে যে ঘটনা শুরু হয় সেটা অন্যরকম। সালটা 2017। আমি তখন ধামরাইয়ের একটি নামী স্কুলে পড়াশোনা করি। আমি হোস্টেলে থাকতাম, সেবার এসএসসি দেব। পড়াশোনার প্রচন্ড চাপ, একটু নিরিবিলি পরিবেশের প্রয়োজন ছিল, তাই আম্মুকে অনেক করে বলি আমার সাথে ঢাকায় চলে আসতে, অন্তত পরীক্ষা পর্যন্ত। আম্মু আব্বুকে জানায়, কিন্তু আব্বু প্রথমে রাজি ছিলেন না। পরে আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত এক প্রকার রাজি হন। এরপর আমরা ধামরাইতে একটি ফ্ল্যাট 3 মাসের জন্য ভাড়া নিই। প্রসঙ্গত এলাকার নামটি উল্লেখ না করলেও এই ধামরাইয়ের একটি পরিচিত আবাসন এলাকায় 2 BHK ফ্ল্যাট ছিল সেটা। ফ্ল্যাটে ঢোকার পর ডান দিকে একটি রুম, মাঝখানে লিভিং কাম কিচেন এবং তারপর আরেকটি রুম, সাথে অ্যাটাচ বাথরুম। এখানে বলে রাখি, ওই অ্যাটাচ বাথরুম সহ রুমটিতে আমি থাকলেও কখনোই বাথরুমটি ব্যবহার করতাম না। লিভিং রুমের কমন বাথরুমটাই ব্যবহার করতাম। আসলে বাথরুমটি ফ্ল্যাটের পেছনের দিকে থাকায়, অপর বিল্ডিং এর কাছে অবস্থান করায় অন্ধকারই থাকতো, কেমন একটা গা ছমছমে ভাব। আম্মুর হাতের মজার মজার সব খাবার আর পড়াশোনা, এই নিয়ে দিন কেটে যাচ্ছে। 8 দিনের মাথায় আব্বু ফোন দিয়ে জানায় বাড়িতে ভীষণ প্রয়োজন, আম্মুকে যেতে হবে। এদিকে আমার পরীক্ষাও এগিয়ে এসেছে, সুতরাং আমার পক্ষে যাওয়াটা অসম্ভব। তাই আম্মু ঠিক করে কয়েকদিনের জন্য উনি গ্রামের বাসায় যাবে। আমি আম্মুকে বলি, আম্মু সমস্যা নেই, তুমি বাসায় যাও, আমি থাকতে পারবো। ওপরে ফ্ল্যাটের চাচা চাচিরা তো আছেনই, এই কয়দিন কোনো সমস্যা হবে না। আম্মু সকালে চলে যায়। স্কুল পরীক্ষার জন্য বন্ধ ছিল, শুধুমাত্র সন্ধ্যায় কোচিং হতো। আম্মু চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা করে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে গোসলও করা হয়নি। তাড়াহুড়ো করে গোসল করতে যাই। সেদিন হঠাৎ কি মনে হলো জানি না, ঠিক করলাম রুমের সেই বাথরুমে গোসল করতে যাব। যেই ভাবা সেই কাজ। গোসল করার সময় মিনিট 5 পর হঠাৎই একটা উগ্র গন্ধ নাকে পাই। আপনি তো জানেন ভাইয়া, রক্তের একটা নিজস্ব গন্ধ আছে, তাও আবার যদি কোনো শুকনো পুরুন রক্ত হয়। ভেজা শরীরটা তখন আতঙ্কে প্রায় কাঠ হয়ে যায়। ভয়ের কালো ঘাম যেন গোসলের পানির সাথে মিলেমিশে একাকার। ভয়ে ভয়ে চোখ থেকে সাবানের ফেনাগুলো সরিয়ে এক পলক তাকাতেই শিউরে উঠি। বাথরুমের সমগ্র দেয়াল জুড়ে কালচে রঙের রক্ত ছিটিয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করি, আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি কিছু নেই। ব্যাপারটা এরকম যে এক পলক চোখ ফেললেই দেখি রক্ত, আবার বন্ধ করলেই এক পলক চোখ খুললেই কিছুই নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এই অস্বাভাবিক ব্যাপারটা ভাইয়া 2 বার মাত্র অনুভব করি, তারপর আর কিছুই দেখতে পাইনি। এরপর কোন রকমে তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসি। বাইরে রাতের খাওয়া শেষ করে যখন বাসায় ফিরি তখন রাত 10:15 মতো বাজে। এসে বিছানা করে শুয়ে পড়ি। রাত তখন কয়টা বাজে আমি খেয়াল করিনি। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি তা ভয়ঙ্কর বাস্তব, আন্দাজ করতে পারছিলাম না। রুমটা অন্ধকার থাকলেও জানালা দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের আলো স্বাভাবিকভাবে রুমের মধ্যে আসছিল। এমন সময় হঠাৎই সেই আলোর প্রতিফলনে একটা ছায়া দেখে চমকে উঠি। জানলার রেলিং এ গা ঘেঁষে একজন কুচকুচে কালো মানুষ বা ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমি আতঙ্কে চিৎকার করতে যাব, আর সেই ছায়া মূর্তিটি তখনই আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে, জোরে গলা চেপে ধরে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি নাকি বাস্তব। এইভাবে প্রায় 5-10 মিনিট চলার পর যখন মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচব না, এমন সময় হঠাৎই মনে হলো ধীরে ধীরে আমি শ্বাস নিতে পারছি। সঙ্গে সঙ্গে সজোরে ছায়া মূর্তিটিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বাসা থেকে বেরিয়ে আসি এবং ওপরে চাচিদের বাসায় চলে যাই।
চাচিদের বাসায় গিয়ে সবকিছু খুলে বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে জ্ঞান ফিরতে দেখি আম্মু চলে এসেছে। চাচি রাতে আম্মুকে ফোন দেয় এবং আম্মু তাড়াহুড়া করে সকালবেলায় চলে আসে। এটা ছিল আমার সাথে ঘটা প্রথম ইনসিডেন্টস। এরপর পরীক্ষা শুরু হয়। 3 দিন পরে আম্মু হঠাৎ করেই অসুস্থ অনুভব করেন। ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করেন এবং জানতে পারেন আম্মুর টিউমার হয়েছে, শীঘ্রই অপারেশন করতে হবে। এটা ছিল ব্রেস্ট টিউমার। ডাক্তারের কথা মতো আম্মুর অপারেশন হয় এবং একটি বড় ধরনের অপারেশনে সেটা বলা যায়। এর মাঝে আমার পরীক্ষাও চলছিল। এদিকে আম্মুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পর আমার খালা ও নানি আসেন আম্মুর দেখাশোনা করার জন্য ও আমার দেখাশোনা করার জন্য। পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন আমি সকালে একটু ওয়ার্কআউট করছিলাম। সে সময় একটা ঘটনা ঘটে যায় যা তখন আমার মনে ছিল না। পরবর্তীতে খালামণির মুখ থেকে শুনি আমি নাকি ওয়ার্কআউট করতে করতে হঠাৎই বিভৎস ভঙ্গিতে চোখ উল্টে আয়নার দিকে তাকিয়েছিলাম এবং ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে গড়গড় করছিলাম, চিন্তা নাই, আর বেশি সময় লাগবে না, নৌকা পাড়ে ফিরে গেছে, খুব তাড়াতাড়ি রুবিকে নিয়ে যাব, ধীরে ধীরে ওকে শেষ করব, সময় গড়িয়ে এসেছে, আমি রুবিকে নিয়ে যেতে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না। এখানে বলে রাখি আমার আম্মুর নাম রুবি। সেই ঘটনার পর ধামরাইয়ে আমাদের এক আন্টির বাসায় জিনিসপত্র নিয়ে আমরা উঠে যাই এবং পরীক্ষা শেষে আমরা আবারও গ্রামে ফিরে যাই। বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে আম্মুর আবারও পেইন শুরু হয়। আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার এক্সাম করে বলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে। বলে কেমোথেরাপি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আম্মুর নাকি ফার্স্ট স্টেজ। এর মাঝে একটা বিষয় নিয়ে আমার নানি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে আমার ভেতর দিয়ে যে জিন বা অপশক্তিটি সেদিন ঢাকা ধামরায়ে যে কথাগুলো বলেছিল তার ঠিক 1 মাস পরে আম্মুর ক্যান্সার ধরা পড়ে। এটা কোনো কাকতালীয় ঘটনা কি, নাকি এর মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তা জানতাম না তখন। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম্মুর কেমোথেরাপি শুরু হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাধারণত কেমোথেরাপির ফলে রোগীর পরিস্থিতি ভালোর দিকে অগ্রসর হয়, কিন্তু এক্ষেত্রে প্রতিটা কেমোথেরাপির পর আম্মু আরো অবনতির দিকে এগিয়ে গিয়েছিল। 4 নম্বর কেমোথেরাপির পর আম্মুর চুলই ফেলে দিতে হলো এবং তখন থেকে আম্মু কেমন একটা পাগলের মতো আচরণ করতে থাকে। বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, এলোমেলো হয়ে থাকতো। নানি খুবই দুশ্চিন্তা করতেন আম্মুকে নিয়ে। উনি প্রথম থেকেই বলছিলেন কোনো কবিরাজ দেখাতে। তখন আমরা ব্যাপারটা গুরুত্ব দেইনি, কিন্তু এবারে নানির জোরাজুরিতে একটি কবিরাজের কাছে যাই। আমি ভেবেছিলাম কবিরাজ মানে জোব্বা পরা, একটু বয়স্ক কেউ হবে, লম্বা দাড়ি থাকবে, কিন্তু কোথায় কি। উনি একজন মধ্যবয়স্ক, ওই 30 কি 35 বছরের মতো হবে, একজন ভ্যান চালক, খুবই সাদামাটা। যাই হোক, আমি কবিরাজকে সমস্ত বিষয় খুলে বলি। কবিরাজ আমার কথাগুলো শুনে বলেন যে ঠিক আছে, উনি পরে যাবেন। এদিকে আম্মুর পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই আমি কবিরাজকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলি, আপনাকে এখনই যেতে হবে কবিরাজ মশাই, আম্মুর অবস্থা ভীষণ খারাপ, কোনো কারণ ছাড়াই অনবরত গালিগালাজ করছেন। কেমোথেরাপির পর ওনাকে পেইন কিলার দেওয়া হয়েছিল ডাক্তারের পরামর্শে, তারপরেও প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছেন, মানে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি, আপনাকে যেতেই হবে। কবিরাজ শেষমেশ বলেন ঠিক আছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কবিরাজকে বাইকে নিয়ে বাসায় ফিরে আসি। তখন 8:15 মতো হবে। কবিরাজ গিয়ে আমাদের উঠোনের মাঝে বসলেন এবং আম্মুকে সামনে বসতে বললেন। আম্মু তখন স্বাভাবিক ছিল না। 1 প্যাকেট আগরবাতি, 2টো মোমবাতি, সরিষার তেল ও 4টি সিগারেট। আমি তৎক্ষণাৎ দৌড়ে পাশের বাজার থেকে সেগুলো নিয়ে আসি।
কবিরাজের সাথে ওনার এক সহকারী এসেছিল। দেখলাম কবিরাজ তাকে 4টি সিগারেট একসঙ্গে খেতে বললেন এবং চারপাশে আগরবাতি জ্বালিয়ে 2টো মোমবাতি আম্মুর সামনে জ্বালিয়ে বসিয়ে বেশ কিছু সূরা পড়েন। তারপর সরিষার তেলে ঢাকনা খুলে ফু দেন। এরপর একটি হাতকে চোঙার মতো করে মুঠো করে আম্মুর মাথার উপর বসিয়ে সূরা পড়তে থাকেন। পড়তে পড়তে ধীরে ধীরে ওই মুঠোর ফুটো দিয়ে তেল ঢালতে থাকেন। তেল ঢালার সাথে সাথেই আম্মু ভীষণভাবে চিৎকার করে ওঠেন। কবিরাজ আমাকে ইশারা করে বলেন আম্মুকে ধরে রাখতে। আমি কোনো রকমে আম্মুকে ধরে রেখেছিলাম। এক পর্যায়ে তেল ঢালা শেষ হওয়ায় আম্মু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ মশাই আমাদের দাঁড়ানে গিয়ে একটা গোল বৃত্ত আঁকেন এবং আমাকে একটি কাঠি দিয়ে বলেন বেশ কয়েকটি নাম লিখতে সেই গণ্ডির ভেতরে। আমি ওনার কথা মতো তাই লিখি। এরপর উনি ওই গোলাকার গণ্ডির মধ্যে গিয়ে বসেন ও খাবারের মতোই হাত মেলে মাটিতে রাখেন। তারপর বেশ কয়েকটি সূরা পড়তে থাকেন। এর মাঝে একটা বিষয় লক্ষ্য করে আমি ভীষণভাবে চমকে যাই। হঠাৎই দেখি কবিরাজের হাত যেন ইচ্ছার বিরুদ্ধে কোনো এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে একটি নামের কাছে গিয়ে থামল। কবিরাজ নামটি খুলে দেখে কিছুটা বিব্রত হয়ে যান এবং কেমন যেন নিজের ওপর ভরসা না করে পুনরায় সেই প্রক্রিয়াটি করেন। এবারেও হাত অদৃশ্য কোনো একটি শক্তির টানে সেই একই নামের ওপর গিয়ে থামে। নামটি ছিল রক্ষা কালী দেবীর। আমার জানা মতে ভাইয়া এটি হিন্দু সম্প্রদায়ের এক দেবীর নাম। যা হোক, কবিরাজ আম্মুকে বলেন আমাদের পরিবারের উপরে ভয়ঙ্কর কালো জাদু হয়েছে এবং আপনার উপর সরাসরি একটি হিন্দু সম্প্রদায়ের জিন চালনা করা হয়েছে। আপনাকে ও আপনার ছেলেকে সম্পূর্ণরূপে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। উপস্থিত সবাই ভীষণভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগে কবিরাজ আবারও একইভাবে সেই গণ্ডির মধ্যে হাত রেখে কিছু বিড়বিড় করে সূরা পড়ার পর আচমকায় আবারও সেই অদৃশ্য শক্তির টানে কবিরাজ নিজের থেকে উঠে সোজা বাসার ভেতরে চলে যেতে থাকেন। ব্যাপারটা এরকমই ছিল যে কেউ অদৃশ্য তারা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কবিরাজ হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে আমার বালিশ, তারপরে পরবর্তীতে আম্মুর ঘরের চৌকাঠের দিকে ইশারা করেন। আমরা সবাই ব্যাপারটা দেখতে থাকি। কবিরাজ জানায় কোন এক পদ্ধতির মাধ্যমে এই কালো জাদুটি করা হয়েছে, অর্থাৎ ওনার ভাষ্য মতে আমাদের বালিশের ভেতর এবং আম্মুর ঘরের দরজার চৌকাঠের ভেতর জিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তাবিজ রাখা হয়েছে। আমরা প্রথমে বিশ্বাস করি না ব্যাপারটা, তাই তৎক্ষণাৎ আমার বালিশটা ছেড়ে দেখি। বালিশ ছেড়ার পরের দৃশ্যটা আমরা কল্পনাও করতে পারিনি যে দৃশ্য দেখি সত্যি তার মধ্যে একটা তাবিজ রাখা ছিল। কবিরাজ সঙ্গে সঙ্গে ওটিকে বের করেন। তাবিজটি খোলার পরে দেখা যায় ওর ভিতরে ছোট্ট একটি কাগজ, তার মধ্যে কিছু লেখা ছিল। আমি দেখতে চাইলে কবিরাজ আমাকে বাধা দেন এবং সঙ্গে সঙ্গে ওটিকে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর হাতুড়ি বাটাল দিয়ে চৌকাঠ কাটতেই আশ্চর্যজনকভাবে তার ভেতর থেকে একটি সূক্ষ্ম তাবিজ পাওয়া যায়। মানে কি বলবো, কোনো মতে বিশ্বাস হচ্ছে কিনা জানি না, এটাও কি সম্ভব? একটা ঢালাই নিরেট কাঠের ভেতর থেকে কিছু কাটাছেঁড়া না করে কিভাবে তাবিজ ঢোকানো সম্ভব, তাও আজও আমার বোধগম্য হয়নি। সেই তাবিজটির মধ্যে একটি কাগজ মুড়ি দিয়ে রাখা ছিল, কিন্তু এবারে আমাদের পরিবারের সবার রিকোয়েস্টে কবিরাজ কাগজটি দেখান। কাগজটি খুবই অস্পষ্ট ঝাপসা ছিল, তার মধ্যে কিছু আরবি হরফে বা উর্দু হরফে লেখা ছিল যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। কাগজটিতে একটি পুতুলের ছবি আঁকানো ছিল, কিন্তু অস্বাভাবিকভাবে পুতুলটা অদ্ভুতভাবে আঁকা। পুতুলটার একটি হাত ছিল তার বুকের উপরে। দেখতে বেশ বীভৎস লাগছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি কবিরাজ মশাই? এই তাবিজটি আপনার আম্মুর উপরে করা হয়েছে। খুবই নিকৃষ্টভাবে ধীরে ধীরে আপনার আম্মুকে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। একটি একটি করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে আপনার আম্মুর। তাহলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে? কবিরাজ দৃঢ় গলায় জানায় আম্মুর ক্যান্সার হয়নি।
ক্যান্সার শুধুমাত্র বাহ্যিক অবস্থা, আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য। আদতে সেই নিকৃষ্ট জিন আম্মুর শরীরের ভেতরে ধীরে ধীরে একটি অঙ্গ নষ্ট করে চলেছে। আমরা অসহায় হয়ে পড়ি। আম্মু কান্নাকাটি করছিল। কি জঘন্য কাজ করতে পারে? কে আমাদের শত্রু? জানতে চাই কে করেছে এই কাজ। কবিরাজ প্রথমে জানাতে চাননি, কিন্তু আমাদের অনুরোধে শেষমেশ জানাতে রাজি হন এবং পুনরায় একটি গোল গণ্ডি কেটে তার মধ্যে বসেন এবং বলেন, আপনাদের সন্দেহ হয় এরকম মানুষের নাম লিখে কাগজগুলোকে মুড়ে আমার সামনে রাখুন। সেই মতো আমরা কাগজে নাম লিখতে থাকি। আম্মু আমাকে নাম বলতে থাকেন, আমি লিখতে থাকি। কিছু মানুষকে আমি চিনতাম না, কিন্তু নাম না জানলেও চেহারায় চিনতাম। এইভাবে নিজেদের নাম সহ প্রায় 37টি নাম লিখে ওগুলো গোল গোল করে মুড়িয়ে গণ্ডির ভেতরে কবিরাজের সামনে রাখি। পুনরায় কবিরাজ একই পদ্ধতিতে কাগজগুলোর সামনে হাত রাখেন এবং এক পর্যায়ে একই রকম ভাবে অদৃশ্য শক্তি তার হাত শূন্যে নিয়ে গিয়ে একটি কাগজের ওপরে রাখে। আমাদের সন্দেহ ছিল সেই নামের ওপরে, তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আবারও কাগজগুলো মুড়ে এলোমেলো করে কবিরাজের সামনে রাখি এবং এবারেও একই পদ্ধতিতে কবিরাজ পুনরায় সেই একই কাগজটি বের করে নিয়ে আসেন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম হয়তো এগুলো কোনো ফেক কিছু, কিন্তু যেভাবে কাঠের ভেতর থেকে তাবিজ বের করেছিলেন তিনি, সেটি দেখার পর এসব অবিশ্বাস্য লাগলেও ছিল ভয়ঙ্কর বাস্তব। কাগজে যে নামটি লেখা ছিল সেটা আমার বলতে দ্বিধা নেই, কারণ মানুষের জানা দরকার পরিচিত মুখের আড়ালে মানুষ কতটা নির্মম হতে পারে। কাগজটিতে যে নাম লেখা ছিল সেটার নাম ইয়াসমিন, আমার মেজ কাকির নাম। ঘটনার শুরুতে যে কাকির কথা বলেছিলাম উনি না, ইনি আমার মেজ কাকি। এনারা শহরে থাকেন। ছোট থেকে দেখেছি মেজ কাকার সঙ্গে আমার আব্বুর প্রায় ঝগড়া লেগে থাকতো। আমার আম্মুর সঙ্গে কাকিরও ঝগড়া লাগতো। আমাদের উন্নতি ভালো কোনো কিছু সহ্য করতে পারত না তারা। মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এই ঘটনার পর থেকে। একবার আব্বু একটি 30 লক্ষ টাকা দামের জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মতো কেনার বায়না করে আসেন এবং তারপরে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের উপরে, যা আমরা পরবর্তীতে জানতে পারি। কিন্তু এটাও জানতে পারি কাকি নাকি আমাদের ওপর কালজাদু করার জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছিলেন। এসব আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ একজন নিকৃষ্ট মানুষ যেভাবে কালজাদু করে একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার পক্ষে সবই সম্ভব। এখন যদি উনি কোনো প্রকারে আমার উপরে আবারও কালজাদু করতে চান, করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, উনি রক্ষা করবেন। আর ভাইয়া, কালজাদু তো কোনো আইনের আওতায় আসে না, তাই আমরা জেনেও কিছু করতে পারি না। ওনাদের জাহান্নামেও জায়গা হবে না। যাই হোক, এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন। আমরা তবুও কেমোথেরাপি বন্ধ করিনি। থেরাপি অনবরত চলতে থাকে। মনের মধ্যে একটা আশা ছিল, ডাক্তার যদিও বলেই দিয়েছিলেন যে লাস্ট স্টেজ, কিছু করা যাবে না। একটা কথা বলতে ভুলে গেছি, সেদিন কবিরাজ আম্মুর চিকিৎসা করে চলে যাওয়ার পর আমি নানিকে তার বাসায় দিয়ে আসতে যাই। ফিরে এসে দেখি আম্মু কান্নাকাটি করছে। জানতে চাইলে জানায় উনি মনের শান্তির জন্য দোয়া পড়তে যাবেন। এমন সময় আচমকায় সেই কাকি আম্মুকে ফোন দিয়ে বলেন, কিরে, জেনে গেছিস তাই না? এখন দোয়া নামাজ পড়ে কি হবে? তুই তোর বেশি দিন বাঁচবি না, তোর সময় ঘনিয়ে এসেছে। আম্মু ভীষণভাবে কান্নাকাটি করে ফোন রেখে দেয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, কাকি কি করে জানলো আম্মু দোয়া পড়ছে? এখানে কবিরাজ এসে আম্মুর চিকিৎসা করে গেছে জানি না। যদিও ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র 3 মাস সময় ছিল আমাদের হাতে, তবুও মন মানতেই চাইছিল না। ছোট থেকে আম্মু আমাকে ভীষণ আদর করত। এবারে নানি আবারও আম্মুকে একটি বড় কবিরাজের কাছে নিয়ে যায়। আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এই পরিস্থিতি। কোনোভাবেই মন চাইছিল না যে আম্মুর ক্যান্সার হয়েছে এটা মেনে নিতে। নানি ও আম্মু আমাকে যাওয়ার পর ফোন দিয়ে জানান ওনারা সেই রাতে সেখানেই থাকবেন, পরের দিন আমাকে যেতে হবে। পরদিন সকালে যাওয়ার পর কবিরাজ আমাকে বলেন, এখন বাজারে যাও, সেখান থেকে একটি
চালন, একটি মাটির হাড়ি, একটি নতুন গামছা ও একটি কাঁচি নিয়ে আসবে। তবে মনে রেখো, খবরদার হাড়ি যেন কোনোভাবে না ভাঙে। আমি কবিরাজের কথা মতো তার বাসা থেকে 1 কিলোমিটার দূরে একটি বাজারে যাই এবং সেখানে সমস্ত জিনিস কিনে ধীরে সুস্থে আস্তে আস্তে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখি অস্বাভাবিকভাবে হাড়ির মধ্যে একটি ছোট্ট ফুটো। কবিরাজ সেই ফুটো দেখে অনেক বকাবকি করেন এবং বলেন, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, তুমি হাড়িটি ভেঙে নিয়ে এলে। কিন্তু এটি কিভাবে সম্ভব? আমি খুবই যত্নে হাড়িটি নিয়ে এসেছিলাম। কবিরাজ বলেন, যাই হোক, আর এই জায়গা থেকে হাড়ি কেনা যাবে না। তুমি কসুরিয়া যাও, সেখানে আজকে হাট, ওখান থেকে একটি হাড়ি কিনে নিয়ে এসো, তবে 1 ঘন্টার মধ্যে আনতে হবে। আমি ঝড়ের গতিতে কসুরিয়া হাটে যাই এবং নির্বিঘ্নে হাড়িটা নিয়ে আসি। হাড়ি নিয়ে আসার পর কবিরাজ তার কাজ শুরু করেন। প্রথমে আম্মুর যে ছোট ছোট চুল হয়েছিল সেগুলোকে পুনরায় ফেলে দিতে বলেন। এরপর সেখানে বিলের পাশে একটি গাব গাছের নিচে আম্মুকে বসিয়ে মাথার উপরে চালন রেখে তার উপরে গামছা দিয়ে পাতিল থেকে ধীরে ধীরে পানি ঢালা শুরু করেন। এটাকে গ্রামের ভাষায় ধারান বলে। ধারান দেওয়ার কারণে আম্মুর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল। আসলে কেমোথেরাপির পর থেকে আম্মুর মাথায় জল একেবারেই তিনি সহ্য করতে পারতেন না। যাই হোক, শ্বাসকষ্ট হওয়ার জন্য আম্মুকে আবারও ধরে নিয়ে কবিরাজের বৈঠকখানায় বিশ্রামের জন্য শুইয়ে দেয়া হয়। এরপর আমি নানির কাছে জানতে চাই গতরাতে কবিরাজ কি করেছিল। নানি আমাকে জানায়, গতরাতে কবিরাজ তোর আম্মুকে একটা আসন পেতে বসিয়ে গন্ডি কেটে তার মাঝে হাদিয়া রাখতে বলে জিনদের জন্য। সেই মতো আমি 101 টাকা রাখার পর কবিরাজ কিছু সূরা পড়তে থাকেন এবং মাঝে মাঝে তোর আম্মুর নাম নিতে থাকেন। একটা সময় তোর আম্মু মাটিতে লুটিয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত পর আচমকায় উঠে বসে এবং বিভৎস কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডেকেছিস? বিরক্ত করছিস কেন? তুই জানিস না নৌকা তীরে ফিরে গেছে, নৌকা এখন ডুবে যাচ্ছে, আর কিচ্ছু করার নেই। কবিরাজ আরো কিছু সূরা পড়ে জিজ্ঞেস করেন, তোকে কিভাবে এখানে পাঠানো হয়েছে আর কি শেষ হয়ে গেছে? তখন ভেতরে থাকা সেই জিনটি বলে, জানের বদলে জান, যে পাঠিয়েছে সে একটি শিশুর জান বলি দিয়ে তার রক্ত আমাকে নৈবেদ্য দিয়েছে। এর জান নিতে বলেছে, আমার কিছু করার নেই, নাও ডুবে গেছে। কথাগুলো শুনে আমি ভেঙে পড়ি এবং সেই জিনকে অনুরোধ করি, দোহাই তোমাদের, আমার মেয়েকে ছেড়ে দাও। কর্কশ কণ্ঠে আবার সে বলে ওঠে, তুই জানিস না জিনেরা কথা দিলে কথার খেলাপ করে না। নৌকা তীরে ডুবে গেছে, একে আর বাঁচাতে পারবি না। এখন যা যা, আমাকে বিরক্ত করিস না। এই বলে সে থামে। কথাগুলো শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়ি। এরপর আমি সেখান থেকে চলে আসি। সেদিনের পর আম্মু আমার খালার বাসায় ছিল। প্রায় 3 থেকে 3.5 মাস কেটে যায়। একদিন খালা ফোন করে বলে ওনার বাসায় যেতে। আম্মুর শরীর ভীষণ খারাপ। সেই শুনে আমি আব্বু তাড়াতাড়ি সেখানে যাই। সেখানে পৌঁছে দেখি সব শেষ, আম্মু আর নেই। আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, সব শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসি এবং নিয়ম আচার পালন করে জানাজা করাই। আম্মুকে কবর দিতে নিয়ে গিয়ে প্রথম একটি কবর খোঁড়ার সাথে সাথে দেখা যায় অন্য আরেকটি কবর বেরিয়ে পড়েছে। পুনরায় আরেকটি স্থান নির্ধারিত করে কবর খুঁড়ে আম্মুকে কবরস্থ করা হয়। এই সমস্ত করে উঠতে উঠতে প্রায় রাত 12টার মতো বেজে যায়। তারপর আমরা সবাই বাসায় ফিরি। এরপর 7 দিন কেটে যায়। আমি মন মরা হয়ে কবর জিয়ারত করতে কবরের স্থানে গিয়েছিলাম। এমন সময় বড় রাস্তার পাশের মোড়ে আচমকাই আসমা পাগল আমার রাস্তা ঘিরে দাঁড়ায়। এখানে বলে রাখি, আসমা আমাদেরই বয়সী। পাগল ঠিক বলা চলে না, তবে অনেকেই বলে ওর নাকি মাথার ঠিক নেই। ওর সাথে নাকি 3টে জিন আছে। একটা সময় আমার ক্লাসমেট ছিল। যাই হোক, আসমা রাস্তা আটকে হঠাৎই বলে, কি সাজ্জাদ, আম্মুর কাছে যাস?
তোর আম্মু ভীষণ কষ্টে আছে সাজ্জাদ, তাকে বাঁচা। তোর আম্মু মরে নাই, তাই কবর থেকে তোলার ব্যবস্থা কর, তার এখনো মেয়াদ ফুরায়নি। কি বলবো ভাইয়া, আমার পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কি সব বলছে এই পাগল? আর যদি পাগলই বা হবে, তাহলে ও জানলো কি করে আমি আম্মুর কবরের দিকে যাচ্ছিলাম? কিছুই বুঝতে পারছিলাম না। মনকে শান্ত করে বললাম হয়তো পাগলের পাগলামি, তাই গুরুত্ব না দিয়ে চলে যাব। এমন সময় আসমা আবারও বলে ওঠে, চলে যাচ্ছিস কেন? হায় আমার পিছু পিছু। ছোটবেলায় আসমার আম্মু আমাদের কোরআন শরীফ পড়াতেন, আর আসমা ও আমি পরিচিত, তাই কিছু না ভেবে একটা ঘোরের মধ্যে ওর পেছন পেছন চলে যাই। ওর বাসায় যাওয়ার পর আসমা আমার হাত ধরে বলল, তোর মা তো মরে নাই, তোর মাকে বান মারা হয়েছিল, মেয়াদি কুফরি, যার মেয়াদ এখনো ফুরায়নি। তোর মা এখনো 2 মাস 11 দিন বাঁচবে। আমাকে স্বপ্নে এসে বলে গেছে যে সাজ্জাদকে বল আমাকে কবর থেকে তুলতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি চৌকে যাই। বান মারা হয়েছে মানে? আমি আসমার কথাগুলো শুনে কেঁদেই ফেলি। কি বলছিস এসব? আসমা বলে, জানি তোর আমার কথা বিশ্বাস হবে না, তুই তোর মায়ের কবরের কাছে যাচ্ছিস, গিয়ে দেখতে পাবি তোর মায়ের কবরের উপরে একটি জবা ফুল রাখা আছে। আমি আজ সকালে সেই ফুলটা রেখে এসেছি। সেই ফুল 2 মাস 11 দিন তাজা থাকবে। তার মাঝে তুই তোর আম্মুকে যদি তুলতে পারিস কবর থেকে, তাহলে সে বেঁচে যাবে। এখন যা। আমি রীতিমতো হতবাক হয়ে যাই। কি বলছে ও এসব? বিশ্বাস হচ্ছিল না। এখানে বলে রাখি, পরবর্তীতে আমি এক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলাম এই মেয়াদি কুফরি কি। আসলে মেয়াদি কুফরি হুজুরের বলা অনুযায়ী মানুষকে একদম নিস্তেজ, প্রায় মৃত মানুষের মতো করে ফেলে, যাতে সাধারণত মানুষ ভেবে নেয় যে সেই মানুষটি মারা গেছে, অথচ তার মেয়াদ বাধা থাকে। সেই মেয়াদ পর্যন্ত ভেতরে সূক্ষ্ম শরীরে মানুষটি জীবিত থাকে, কিন্তু মানুষ ভুল করে তাকে কবরে দিয়ে দেয়। ফলে নির্দিষ্ট মেয়াদের পর সূক্ষ্ম শরীর থেকে মানুষটি মারা যায়। যাই হোক, পুনরায় ঘটনায় চলে আসি। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। ধীরে ধীরে কবরস্থানে গিয়ে দেখে সত্যি আম্মু কবরের মাথায় একটি জবা ফুল রাখা আছে। এখন আর কি ব্যাখ্যা দিব এটার ভাইয়া? আমি খুবই অবাক হয়ে যাই। ব্যাপারটা দেখে বাসায় চলে আসি এবং আব্বুকে জানাই। আব্বুও প্রথমে বিশ্বাস করছিলেন না, কিন্তু পরে উনি জবা ফুলটি সেখানেই আছে দেখতে পেয়ে বিশ্বাস করেন। আব্বুকে সাথে নিয়ে আমরা পাশের মাদ্রাসার হুজুরের কাছে যাই। হুজুরের সাথে কথা বলি, কিন্তু হুজুর বলেন একটা পাগলের উপরে ভরসা করে একটা মুর্দা তোলা ঠিক হবে না। জানাজার পর কোনো মানুষের জিন্দা থাকতে পারে না। আপনারা যদি কবর থেকে মুর্দা তোলেন, তাহলে তার খুব কষ্ট হবে। এটা নাজায়েজ, এটা করেন না। এরপরে ভাইয়া আমরা কোনোভাবে চেষ্টা করি কবর থেকে আম্মুকে তোলার। এর মাঝে বেশ কয়েকবার পাগলিটির কাছে গিয়েছিলাম এবং সে প্রায়ই আমাকে নানান কথা বলতো। সাজ্জাদ, তোর আম্মু আমাকে বলেছে ওর ভীষণ কষ্ট হচ্ছে, ওখান থেকে তোল, তাড়াতাড়ি দিন ফুরিয়ে আসছে, সব শেষ হয়ে যাবে মেয়াদ যদি শেষ হয়ে যায়। কিন্তু আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না, তাই আমাকেও একটা সময়ের পর পাগল ভাবা শুরু করেছিল সবাই। এদিকে আশ্চর্যজনকভাবে আমি যে কবারই আম্মুর কবরের কাছে যাই, সেই জবা ফুলটি একই তরতাজা দেখি। এর কি ব্যাখ্যা জানা নেই। কেউ প্রতিদিন ওখানে তাজা ফুল রেখে যায়, নাকি ওটা সেই জবা ফুল, তা আজও জানি না। এভাবে ধীরে ধীরে আসমার কথা অনুযায়ী প্রায় 2.5 মাস কেটে যায়। কোনোভাবে আমরা আম্মুকে কবর থেকে তুলতে পারিনি। একদিন আবারও বড় পাড়ার মোড় দিয়ে যাওয়ার সময় আসমা আমাকে ডেকে করুণ কণ্ঠে বলে, সাজ্জাদ, তুই তো তোর আম্মুকে বাঁচাতে পারলি না। তোর আম্মুর মেয়াদ শেষ হয়ে গেছে। তোর আম্মু এবার সত্যিই মরে গেছে। কবরে গিয়ে দেখিস জবা ফুলটা শুকিয়ে গেছে। আমি টুকরে কেঁদে উঠি। আসমার কথা মতো কবরে গিয়ে দেখি